আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিই। বরাবর নেই আজকে আমাদের বাংলা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য? ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট, নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিইউপি সেকেন্ড টাইম যে কোর্সটা আমাদের শুরু হতে যাচ্ছে তাদের জন্য আজকের ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। শুরুতে আমি জানতে চাইবো ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে ঝটপট জানিয়ে দিই। দেখো আজকের ক্লাসটি এখানে হচ্ছে ডিইউসি ইউনিট, এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে তোমাদের 25 তারিখে, তারপর হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে তোমাদের নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী, এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে যে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে যে ব্যাখ্যাগুলো দিব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর যারা বিইউপি সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থী আছো, যারা পরীক্ষা দিবে বাংলাদেশের 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাও। আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে ক্লাসটি এবং কমপক্ষে 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। আমরা 74 জন আছি, প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখি প্রত্যেকেই। আমি অতি দ্রুত ক্লাসটি শুরু করব। তাহলে দেখো আমাদের আজকের প্রথম প্রশ্নটি বলা হয়েছে, আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। উপযুক্ত বানানটা দেখো এখানে রেফ হবে। এই উক্তিটি কার ছিল এবং কোন জায়গা থেকে এটা চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রতিটা প্রশ্নের পাশাপাশি আমি যে ব্যাখ্যাগুলো দিব সেগুলো হচ্ছে তোমরা খাতায় নোট করে রাখবে এবং আমি আবারও বলছি ক্লাসটি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখো, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা 104 জন যুক্ত হয়েছি প্রত্যেকেই, এবং ঝটপট উত্তর দিয়ে ভুল যাক সমস্যা নাই, আমি তো সঠিক করেই দিব। আজকের ক্লাসটি থেকে কমপক্ষে 5 থেকে 6টা প্রশ্ন হুবহু কমন পাবে এবং ব্যাখ্যা অংশ থেকে এই কমনের হারটা আরো বেড়ে যাবে। যারা নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের জন্য আজকে একটা 20টা, যেহেতু 20টা প্রশ্ন আসে তোমাদের, এই 20টা প্রশ্ন তোমরা কোন কোন টপিক পড়লে আসবে এবং কোন কোন প্রশ্ন তোমাদের হুবহু কমন আসতে পারে সেগুলো একটু ধারণা দিব। এবং যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে তাদের হচ্ছে 35টি প্রশ্ন, সেই 35-এর মধ্যে কিভাবে 30+ পাওয়া যায় তার একটা দিক নির্দেশনা তোমরা পাবে। তাহলে এই প্রশ্নের উত্তর করতে থাকো, পাশাপাশি দেখো আমি আরো কিছু প্রশ্ন দিচ্ছি। যেমন এখানে বলা হয়েছে, যদি বলা হয় সাহিত্য, গতকালও কিন্তু এই প্রশ্নটি এসেছে, সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় বা সাহিত্য এই শব্দটি কোথা থেকে এসেছে এটা একটু উত্তর করবা। এরপর যদি বলা হয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, তোমরা একটু উত্তর করতে থাকো, আমি সঠিক উত্তর দিয়ে দিব। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কখন, কত সালে? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে? এই যে এই 2টা প্রশ্নের পাশাপাশি তোমরা এই 3টা প্রশ্নের উত্তর করবা। আমাদের শেয়ার সংখ্যা দেখি একটু কতজন আমাদের সাথে যুক্ত আছে, কতজন আজকে? 160 জন যুক্ত আছে। প্রত্যেকে নিজেদের একটু টাইমলাইনে শেয়ার করে ডান লিখে জানাও। 32টা শেয়ার আছে আমাদের। তাহলে প্রথম প্রশ্নটা এখানে দেখো বলা হয়েছে, আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। উক্তিটি হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। কি হবে বলো তো? মোতাহের হোসেন চৌধুরী। তারপরে দেখো এই প্রশ্নটি একটু সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে যে, স্বামীর মৃত্যুর পর বিধবা সালেহা বেগম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন, সন্তানদেরও গড়ে তুলেছেন শিক্ষিত। বর্তমানে সালেহা বেগম নারীর ক্ষমতায়নের একজন উজ্জ্বল দৃষ্টান্ত।
উদ্দীপকে সালেহা বেগমের জীবন সংগ্রাম তোমার পঠিত কোন গদ্যের মূল ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? বলো তো এখানে কি হবে? দেখো আমরা যখন মাসি ও পিসি পড়েছিলাম তখন সেখানে আমরা দেখতে পেয়েছি নারী হয়েও তাদের সাহসী ও বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য থাকার কারণে তারা গ্রাম থেকে শহরে গিয়েও কিন্তু সবজি বিক্রি করেছে, জীবিকাটা নির্বাহ করেছে এবং সাহসী দীপ্ত চেতনা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু তাহলে দেখো এই যে সালেহা বেগমের সাথে মিল আছে কি মাসি পিসি। যদি বলা হতো মাসি পিসি এটা কোন সমাস, তাহলে এটা কি হতো বলতো? মাসি ও পিসি এটা দ্বন্দ্ব সমাস হতো। এরপরে দেখো এই প্রশ্নের পাশাপাশি আমি এখানে আরো কিছু প্রশ্ন রেখেছি। সেটা প্রথমে হচ্ছে সাহিত্য শব্দটির কোন জায়গা থেকে এসেছে। তাহলে দেখো সাহিত্য শব্দটি আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি ব্যাখ্যাগুলো থেকে হুবহু কমন পড়বে। এটা হচ্ছে শহীদ থেকে এসেছে। কোথা থেকে বলতো? শহীদ থেকে এসেছে। এবং সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে কি হবে বলতো? শহীদ আর শেষে যদি অন্ত জ ফলায়, যে জ ফলা থাকে তাহলে সেখানে কি হয়? অন্তস্থ জ হয়। শহীদ যোগ কি হবে? অন্তস্থ জ হবে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি হবে বলতো? চর্যাপদ হবে। কি হবে? চর্যাপদ হবে। এরপরে বলা হয়েছে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে? সেক্ষেত্রে কি হবে বলতো? 1916 সালে প্রথম প্রকাশিত হয়। 1916 সালে প্রথম প্রকাশিত হয়। এর পাশাপাশি আরো কিছু প্রশ্ন আমি এখানে দিচ্ছি। দেখো যদি বলা হতো যে চর্যাপদের চর্যাপদ আবিষ্কার করেন কে, এটা একটু কমেন্টে জানাতো, এবং কত সালে? চর্যাপদ আবিষ্কার করেন কে এবং কত সালে সেটা একটু কমেন্টে জানাও। চর্যাপদ আবিষ্কার করেন কে এবং কত সালে? আবিষ্কার করেন কে এবং কত সালে সেটা একটু কমেন্টে জানাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, রাবির এখনো তোমার সি ইউনিটের পরীক্ষা বাকি। এরপরে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল আছে, নার্সিং আছে। ক্লাসটি থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে, গ্যারান্টিটুকু আমি দিচ্ছি। জাস্ট ওড়াধরা ঝটপট কমেন্ট করো, পানি পানি হয়ে যাবে আজকে, পানি পানি। যারা পরে এসেছো একটা করে রিয়াক্ট দিয়ে আমাদের ক্লাসে, হ্যাঁ অনেকে এখন সালাম জানাচ্ছে। চর্যাপদ তাহলে কি হবে বলতো? আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এটা হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবার। কোথায় বলতো? নেপালের রাজদরবার। আমি সংক্ষেপে লিখছি, এখান থেকে মনে রাখবে। সেটা দেখো হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে, এবং কোথায় বলতো? নেপালের রাজদরবারে। এই অংশটুকু ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাব। এরপরে যদি বলা হয় আলো দু একটা প্রশ্ন দিদি, চর্যাপদের পদগুলো টিকা আকারে কে রচনা করে, টিকা আকারে কে অনুবাদ করে, এটা একটু জানাও। চর্যাপদের যে পদগুলো ছিল সেটা হচ্ছে টিকা আকারে কে ব্যাখ্যা করে, সেটা একটু জানাও। চর্যাপদ বাংলা ভাষায় প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 7 স্টার। এটা অলরেডি রাবিতে এসেছে। চর্যাপদের এটা ভাষা, এটা যে বাংলা ভাষা, আমি সংক্ষেপে একটু লিখছি দেখো। এটা যে বাংলা ভাষা, এটা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কি হবে বলতো? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যারা সেকেন্ড টাইম অর্থাৎ বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখানে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং যে ব্যাখ্যাগুলো দিচ্ছে এটা হচ্ছে নার্সিং, জাতীয়, তারপর হচ্ছে তোমার কুমিল্লা, এগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে দেখো চর্যাপদের পদগুলো টিকা আকারে ব্যাখ্যা করে মণি দত্ত। কি হবে বলতো? মণি দত্ত। যারা শেয়ার করেছো তাদেরকে হচ্ছে আমি যেইভাবে লিখছি ঠিক তেমনই ভাবে এই অংশটুকু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সান্ধ্য ভাষা বলেছে। কি বলেছে বলতো? সান্ধ্য ভাষা বলেছে। পরের প্রশ্নটি দেখো, অন্নপাপ, বাপরে বাপ, এর কি প্রায়শ্চিত্ত আছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ কি? আরেকটা বলেছে আমি আছি, এই কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। আমার পথ প্রবন্ধে এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে বলো? আমরা 190 জন আছি, কিন্তু শিয়ার সংখ্যা কয়টা? আমি আবারও বলছি, বাংলায় 20-এর মধ্যে যদি তুমি 17 বা 18 পেতে চাও নার্সিং এবং জাতীয়তে, এবং গুচ্ছভুক্ত ওই বি ইউনিটে যদি বাংলায় 35-এর মধ্যে তুমি 33+ পেতে চাও, তাহলে আমার আইডি থেকে যে জিলানি হাসান জয় থেকে আমি একটা রিয়াক্ট দিচ্ছি, 3টা কমেন্ট সেখানে অবশ্যই যুক্ত হবে। এবং আজকে আগামী 2 ঘন্টার জন্য সর্বোচ্চ একটা ছাড় দেওয়া হবে, যে এই ছাড়ে তুমি বাংলা 30 কোর্সে তুমি ভর্তি হতে পারবে। এই যে দেখো জিলানি হাসান জয় থেকে দিয়েছি, এবং আমি বলছি গ্যারান্টি সহকারে, এবং চ্যালেঞ্জ দিচ্ছি
যেটা বলছি সেটাই। বাংলায় তুমি 16-17 পাবে 20 মার্কের মধ্যে, আর 35-এর মধ্যে 33+। তুমি যখনই বাংলায় এই যে 33+ পাবে তখন তোমার লাগবে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেতে তোমার লাগবে 65+ বা 70। তুমি ওই দুইটা সাবজেক্ট মিলে যদি 30 পাও আর এখানে পাও 33, তাহলে 63 হয়ে যাচ্ছে। তোমাকে আর ঠেকাই কে? এই প্রশ্নের পাশাপাশি তোমাদের যে ব্যাখ্যাগুলো পড়তে হবে সেটা একটু দেখো। আমাদের পরের প্রশ্নটি ছিল যে অন্য পাপ, সেক্ষেত্রে দেখো এখানে নিচু জাতের, সঠিক উত্তর কি হবে বলো তো? ডি হবে, নিচু জাতের। সেক্ষেত্রে বিলাসী গল্পে সাপুরের মেয়ে, বিলাসী গল্পে সাপুরের মেয়ে যে বিলাসী ছিল তার হাতে যে মৃত্যুঞ্জয়ের খাওয়াকে সেটাকে বলা হয়েছে অন্নপাপ। এবং অন্নপাপের মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ কি ছিল বলতো? নিচু জাতের হাতে খাবার খাওয়াকে বলা হয়েছে। এরপরে আমি আছি, এ দেখো আমার পথ প্রবন্ধে একটু ঝটপট উত্তর করো তোমরা। আমার পথ প্রবন্ধ, এটা যদি বলা হয় কোন গ্রন্থে প্রকাশিত হয়, সেক্ষেত্রে দেখো রুদ্রমঙ্গল হবে। কি হবে বলতো? রুদ্রমঙ্গল। এটা গুরুত্বপূর্ণ, গুচ্ছে আসতে পারে, রুদ্রমঙ্গল। এবং এখানে সঠিক উত্তর কি হবে? যে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, অর্থাৎ পরাবলম্বন। এবং এখানে প্রশ্ন আসতে পারে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, সেটাও কি হবে বলতো? পরাবলম্বন হবে। এই প্রশ্নের পাশাপাশি আমি আরো কিছু ব্যাখ্যা তোমাদেরকে দিব, যেগুলো খাতায় নোট করে রাখবে। যদি বলা হয় সাহিত্যের প্রধান লক্ষ্য কি, সাহিত্যের প্রধান লক্ষণ, তোমরা একটু কমেন্টে জানাও যদি জানা থাকে। সাহিত্যের প্রধান লক্ষণ কি? এর পরের প্রশ্নটি মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি ছিল বলো? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। এরপর যদি বলা হয় যে বাংলা যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ, এটা পরীক্ষা আসতে পারে, যৌগিক স্বরবর্ণ। তারপর যদি বলে মৌলিক স্বর কয়টি? মৌলিক স্বর কয়টি? এগুলো এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। দেখি কি আগে উত্তর করতে পারে। প্রথম প্রশ্নটি এখানে তো দুইটা উত্তর দিয়েই দিয়েছি। তারপর বলা হয়েছে যে সাহিত্যের প্রধান লক্ষণ, এরপরে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি, বাংলা যৌগিক স্বর কয়টি, আর একটা হচ্ছে স্বরবর্ণ এখানে আসবে, আর স্বরধ্বনি থাকলে সেক্ষেত্রে তো 23 আসবে। স্বরবর্ণ কয়টি সেটা জানাবে, আর মৌলিক স্বর কয়টি জানাও কি হবে? তাহলে এখানে দেখো যারা এখনো শেয়ার করোনি শেয়ার করে রাখো, আবারও বলছি শেয়ার করে রাখো, পিডিএফ কিন্তু পাবা না শেয়ার বিহীন। এই যে 71টা শেয়ার, এই যে 198 জন আছো, 198টা শেয়ার হইলে তো আমি একেবারে ওই যে গত দিনের মতো একেবারে একটা অফার দিয়ে দিতাম যে এত টাকায় তুমি একেবারে 1000 টাকার কোর্স তুমি এই যে নামমাত্র ফ্রিতে ভর্তি হতে পারবে। শেয়ার করে দাও, আমি তোমাদের জন্য অফার দিয়ে দেবো, একেবারে পানি পানি অফার দিয়ে দিব। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে সাহিত্যের প্রধান লক্ষণ কি, সাহিত্যের প্রধান লক্ষণ কি, দেখি কে উত্তর করেছে। তাহলে দেখো এখানে কি হবে? সৌন্দর্য সৃষ্টি করা। সৌন্দর্য, এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছে এখান থেকে কমন পাবে, সৌন্দর্য সৃষ্টি করা। সাহিত্যের প্রধান লক্ষণ হবে সৌন্দর্য সৃষ্টি করা। এরপরে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, সেটা কি হবে বলতো? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন হবে। কি হবে বলতো? শ্রীকৃষ্ণ কীর্তন, সংক্ষেপে লিখছি। এটা হচ্ছে রচয়িতা ছিল অনন্ত বড়ু, অনন্ত বড় হবে, অনন্ত জলিল কিন্তু না। আর বাংলা যৌগিক স্বর বর্ণ যদি বলে তাহলে এখানে দেখো কি আছে, একটা আছে ওই আছে, যেটাকে আমরা ভাঙলে ও আর কি পাই? রস্বই পাই, রস্বই। আর হচ্ছে ও যদি থাকে সেক্ষেত্রে আমরা পাবো কি? ও আর রস্য পাবো, এই দুইটা যৌগিক স্বর বর্ণ। আর মৌলিক স্বর এখানে কয়টি হবে? 7টি হবে। কয়টি হবে বলো তো? 7টি। এই যে তোমাদের বেসিক থেকে কোশ্চেন আসবে যে তোমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সেখানে কি হবে? কার হবে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সেখানে কি হবে বলো তো? ফলা হবে। কি হবে বলো তো? ফলা। এগুলো থেকে বেসিক থেকে প্রশ্ন আসতে পারে। তারপরের প্রশ্নগুলো দেখো, এটা আমরা নিব না, এটা বলো।
নিচের কোন পংক্তিতে মাঝের নির্বিকার চিত্ত নিরাসিক্ত হয়ে উঠেছে? তাহলে একটু ঝটপট জানাও। এই যে সোনার তরী কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং এসেছে অলরেডি। একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে যে এই লাইনটির দ্বারা কি বোঝানো হয়েছে। অনেকবার লিখেছি সোনার তরী, এর প্রতীক হচ্ছে দেখো এটা হচ্ছে মহাকাল, তারপর হচ্ছে দেখো আর হতে পারে কি জগৎ সংসার, আর একটা হতে পারে কি প্রবহমান সময়। কি হতে পারে বলো তো? প্রবহমান সময়। গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছে যে বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল, বাঁকা জল কিসের প্রতীক? সেক্ষেত্রে কি হবে বলো তো? বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোত, অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কাল স্রোত বা কি বলো তো? প্রতিকূল অবস্থা। অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা হবে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, নিচের কোন পংক্তিতে মাঝে নির্বিকার চিত্ত ও নিরাশক্তি ফুটে উঠেছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে কোন দিকে নাহি চাই। কি হবে? কোন দিকে নাহি চাই, এটা হবে। পরের প্রশ্নটি, আর এখানে 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চায়ের দোকান থেকে উত্তর করে দাও এটা। এরপরে 82 থেকে দেখো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। 82 গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মহত্ব বলতে কি বুঝিয়েছে? শহীদ মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য কি? আমাদের শেয়ার দেখি 100+ কি ক্রস হয়েছে দেখেন তো স্যার, 100 হয়েছে কিনা? 103টা। অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। দেখো এরপরে বাংলা ব্যাকরণের এখান থেকে প্রশ্ন আসতে পারে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় গতকালও এসেছে তোমার, এজন্য এটা আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি। বাংলা ব্যাকরণে যদি আলোচ্য বিষয় বলে, কি বলে বলো তো? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তাহলে কি হবে? 4টি হবে। কয়টি? 4টি হবে। এখানে গতকাল একটা প্রশ্ন এসেছে কারক। কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তাহলে দেখো কারক থেকে তোমাদের কুমিল্লায়, রাজশাহীতে এসেছে, খুলনায় এসেছে, নার্সিংয়ে তো 2টা আসবে এবং হচ্ছে জাতীয়তে একটা আসতে পারে। তাহলে দেখো কারক যা হচ্ছে না বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কি? কারক বলা হয়। এবং হ্যাঁ, বাংলায় যে ফাতেমা ইসলাম নদী, তোমার চোখে কি এগুলো পড়ছে না যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আছে না? সেগুলো তো আমি আরো অনেক আগে থেকে জানি। এইগুলো তোমার চোখে পড়ছে না? এগুলো কি বাংলা প্রথম পত্র থেকে? সোনামণি একটু জানাও তো। যে আগেই তো বলে দিয়েছি যে ব্যাখ্যাগুলো দেবো, সেইখান থেকে নার্সিংয়ে আসবে। তাহলে দেখো এই যে বাংলা ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয় আছে, সেই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে কারক বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে বলতো? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাক্যতত্ত্বের আরেক নাম কি বলতো? পদক্রম হবে। কি হবে বলতো? পদক্রম। এর ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স হচ্ছে তোমার বিইউপিতে এসেছিল। বিইউপিতে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তারা হচ্ছে আজকের ক্লাসটি এই প্রশ্নগুলো তো খেয়ে ফেলবে একেবারে। এবং দেখো এই যে বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রমের ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, এটা গুরুত্বপূর্ণ। কারক, বাক্য ছাড়া কারক সম্ভব নয়, এজন্য এটা কি হবে? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এরপরে দেখো আরেকটি আছে, তোমরা একটু কমেন্টে জানাও, বাগধারা এটা বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা। এরপর যদি বলতো সন্ধি, সন্ধি, তারপরে দেখো নত্য ও সত্যবিধান। নত্য সত্যবিধান এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় বলতো? ধ্বনি তত্ত্ব হবে। কি হবে? ধ্বনি তত্ত্ব হবে। তোমরা একটু জানাও, আমরা 205 জন আছি, আর একটু শেয়ার করে দাও। বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা আসন্ন যে পরীক্ষাগুলো আছে সেখানে আসার সম্ভাবনা রয়েছে। ঝটপট জানাও। যারা বাংলায় সর্বোচ্চ কমন পেতে চাও তারা হচ্ছে জিলানি হাসান জয় এই আইডিতে তোমরা নক দিতে পারো। তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টে আজকে অর্থাৎ ক্লাস শেষ হওয়ার আগামী 2 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। সেখানে তোমার নার্সিংয়ে যে 20 মার্ক রয়েছে 20-এর মধ্যে তুমি 17 বা 18 পাবে, যেখানে হচ্ছে আমি 600টা প্রশ্ন দিব। এরপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একই রকম, আর গুচ্ছ হচ্ছে 35 মার্কের মধ্যে তোমরা 30 বা হচ্ছে 33+ পাবে, এবং ক্লাস থেকে এবং প্রশ্ন থেকে। এই যে জাস্ট এই নাম্বারে তুমি যতটুকু পারো, সর্বনিম্ন হচ্ছে 100, এরপরে যতটুকু তুমি পারো এই নাম্বারে পাঠিয়ে আমাকে জানালে আমি অ্যাড করে নিব। জাস্ট এটা দেখো। তাহলে এখানে দেখো সঠিক উত্তর আমি একটু যদি দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে কি হবে? এই যে এই মহত্ব দ্বারা এখানে ব্যঙ্গার্থে বুঝিয়েছে, কি ব্যঙ্গ করে বলা হয়েছিল।
কি করে দেখো, ব্যঙ্গ করে এটা কিন্তু বলা হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে এখানে কি ব্যঙ্গার্থে। এরপরে শহীদ মুনীর চৌধুরীর মানুষ কবিতা নাটকের মূল উপজীব্য হচ্ছে অসাম্প্রদায়িকতা, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এই ভেদাভেদ ভুলে যে আমাদেরকে সাম্যের চেতনায় অগ্রসর হতে হবে, এটাই কিন্তু শিখিয়েছিল। আমি আবারও বলছি, তোমরা এই যে বাংলায় যাদের এখনো সমস্যা আছে, যারা সায়েন্স থেকে গুচ্ছ পরীক্ষা দিবে, বাংলা দাগাবে, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। পরের প্রশ্ন দেখো, আমার পুরোপুরি বয়সী হলো না অপরিচিতা গল্পে এ কথাটি দ্বারা গল্পের কোন চরিত্রের কি মনোভাব ব্যক্ত হয়েছে? নিচের কোনটি গল্প উপন্যাস? এরপরে দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শেষের কবিতা, শেষের কবিতা এটা হচ্ছে উপন্যাস, গতকালও এটা এসেছে। শেষের কবিতা এটা হচ্ছে উপন্যাস। প্রশ্নটি এমন আসতে পারে এবং এসেছে, শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা এটা কোন ধরনের রচনা এবং এটা কার বলতো? রবি ঠাকুরের। কার বলতো? রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের। ঝটপট জানাও, শেষের কবিতা এটা উপন্যাস, তাহলে শেষ লেখা এটা কোন জাতীয় রচনা? যারা শেয়ার করেছে অবশ্যই আমাকে জানাবে, আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব। আর এখানে যে দুইটা প্রশ্ন আছে দেখো, আমার পুরোপুরি বয়সী হলো না অপরিচিতা গল্পে এ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? অতি নির্ভরশীলতাকে বুঝিয়েছে, অতি নির্ভরশীলতা। আর কোনটি গল্প উপন্যাস? সেক্ষেত্রে হচ্ছে মৃত্যু ক্ষুধা হবে। এবং কাজী নজরুল ইসলামের দেখো যে উপন্যাসগুলো ছিল কি, সেগুলো মনে রাখবে হচ্ছে বাকুম দিয়ে, বা থেকে হবে কি বাঁধন হারা, কি হবে বাঁধন হারা, এখানে চন্দ্রবিন্দু হবে কিন্তু। এবং এটা হচ্ছে প্রথম পত্র উপন্যাস যদি বলা হতো, পত্র উপন্যাস কোনটি? সেক্ষেত্রে বাঁধন হারা হবে। কু থেকে হবে কুহেলিকা, কি হবে বলতো? কুহেলিকা। আর ম থেকে হবে হচ্ছে মৃত্যু ক্ষুধা, ম থেকে কি হবে বলতো? মৃত্যু ক্ষুধা। এটা হচ্ছে তার উপন্যাস এবং গল্প উপন্যাস, সেক্ষেত্রে মৃত্যু ক্ষুধা হবে। এরপর যদি বলা হতো যে রিক্তের বেদন, রিক্তের বেদন, তারপরে দেখো শিউলি মালা, রিক্তের বেদন শিউলি মালা, তারপরে যদি বলা হচ্ছে পদ্ম গোখরা, পদ্ম গোখরা, এটা হচ্ছে এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। ঝটপট জানো এখানে কি হবে। তোমাদের বিরোচন অংশ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের প্রশ্ন আসবে এবং বিরোচন অংশ কোনগুলো পড়বে সেটা আমি লিখে দিব ধারাবাহিকভাবে। বিরোচন অংশ অর্থাৎ বাগধারা, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, তারপরে আছে বিপরীত শব্দ, এগুলো। ভাষা থেকে যদি বলা হয় ভাষার মূল উপাদান, ভাষার তোমাদের নার্সিং এ একেবারে সহজ প্রশ্ন আসবে, ভাষার মূল উপাদান, সেক্ষেত্রে কি হবে? আর যদি বলা হয় মূল উপকরণ কি, ভাষার মূল উপাদান, আর একটা যদি বলা হয় ভাষার মূল উপকরণ কি, সেটা একটু জানাবে। ভাষার মূল উপাদান কি আর হচ্ছে মূল উপকরণ। এর পাশাপাশি আরো দুইটা প্রশ্ন দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, এটাও আসতে পারে তোমাদের গুচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছো এবং নার্সিং এ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? একটু জানাও তো কমেন্টে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, আমি একটু যদিও বলে দিচ্ছি আর তোমরা একটু কমেন্টে লেখো, দশম শতকে। কত শতকে? দশম শতকে কোন প্রাকৃত বা কোন অংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? এটা প্রশ্ন আসতে পারে। তাহলে সেটা কি হবে? মাগধী প্রাকৃত ভাষা থেকে, মাগধী বলে অনেকে, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে দেখো এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত শতকে? দশম শতকে, সেটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব বা উৎপত্তি এটা হয়েছে। এরপর যদি বলা হয় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি, এই দুইটা লিখে দিচ্ছি আমি। ডক্টর সুনীতি কুমার এটা আছে, আর একটা ডক্টর শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, সেক্ষেত্রে দেখো সপ্তম শতকে কি হবে বলতো? এখানে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে দেখো কতগুলো তথ্য এখানে দিয়েছি, এই তথ্যগুলো থেকে প্রশ্ন না এসে যাবে কোথায়? অবশ্যই কুমিল্লার
প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আজকে অনেক কিছু আলোচনা করব। তাহলে দেখো শেষের কবিতা এটা তো বলেছি, আর একটা দেখো এখানে বাঁধনারা মৃত্যুকথা কুয়েলিকা কাজী নজরুল ইসলামের এখানে উপন্যাস হবে এটা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখানে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। ভাষার মূল উপাদান যদি বলে সেক্ষেত্রে কি হবে, ধ্বনি হবে। ভাষার মূল উপাদান ধ্বনি, আর মূল উপকরণ হবে কি, বাক্য। আজকে হচ্ছে সকল পরীক্ষার আগে আজকে হচ্ছে ফ্রি ক্লাস শেষ, এরপরে যা হবে সব পেইডে, আর একটা ফ্রি ক্লাস যাবে না আজকে, কিন্তু সে অনুযায়ী ক্লাসটা করিও এবং যেটা অফার দিয়েছে ওই অফারটা লুফে নাও। পদ্ম রিক্তের বেদন শিরিমালা পদ্ম কোকড়া, এটা কি হবে, গল্প গ্রন্থের মধ্যে যাবে। আর যদি বলা তো পদ্ম রাগ, যদি বলা হতো কোথায় লিখবো, দেখো কত তথ্য দিয়েছি। পদ্ম রাগ যদি বলতো সেক্ষেত্রে কি হতো বলতো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। কার বলতো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি 9 ডিসেম্বর জন্মগ্রহণ করে এবং 9 ডিসেম্বর কি মৃত্যুবরণ করে, একই তারিখে। এরপরে বলো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। এই দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এখানে 100% দিয়ে রাখছি যাতে পরে কমন পড়লে আমি এখানে এসএস নিয়ে দেখাতে পারি। নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ মানে সরাসরি ভূমিকা পালন করে? ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়। এখানে কম শূন্যস্থান টাইপের প্রশ্ন আসতে পারে, বলো এই দুইটা কি হবে? অনেকেই ক্লাস করে, শেয়ার তো করেই না, আর হচ্ছে মানে কমেন্ট করবে সেটাও করে না। মানে কেন ভাই? চান্স না পাইলে কিছুদিন পরেই বুঝতে পারবা। এখন ভুল যাক, সমস্যা নেই, এখন উত্তর করতে থাকো। এরপরে দেখো যদি বলা হয় বাংলা লিপির জনককে, বাংলা লিপির জনককে, এটা একটু জানাবে। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কবে? বাংলা ভাষা প্রচলন আইন, বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কবে? বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কত সালে? বাংলাদেশের সংবিধান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা কোন অনুচ্ছেদে? এই যে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে কোন অনুচ্ছেদে, এটা কিন্তু জিকেতেও আসতে পারে এবং বাংলা ভাষা ব্যাকরণের মধ্যে কিন্তু এটা রয়েছে। রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি সেটা কোন অনুচ্ছেদে, মনে রাখবে সেটা 3য় অনুচ্ছেদে। কোন অনুচ্ছেদে বলতো? সংবিধানের 3য় অনুচ্ছেদে। তারপরে প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ আছে? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ, এগুলো গুরুত্বপূর্ণ এই জন্য লিখে দিচ্ছি। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ আছে। কয়টি বলতো? 4টি। আর যদি বলা হয় রূপ কয়টি আছে, রূপ সেক্ষেত্রে হবে কি 2টি হবে। কয়টি রূপ বলতো? 2টি। 2টি রূপ আছে। সাধু ও চলিত রীতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। সাধু ও চলিত ভাষার পার্থক্য পরিলক্ষিত হয় কোন কোন পদে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধু ও চলিত ভাষার পার্থক্য পরিলক্ষিত হয়, পার্থক্য পরিলক্ষিত হয় কোন কোন পদে, এটা একটু জানাবে। তাহলে দেখো এই যে 2টা প্রশ্নই না, এর পাশাপাশি দেখো আরো 6-7টা প্রশ্ন দিয়েছি। চলিত ভাষার প্রবর্তককে, এটা এবছর আসতে পারে। চলিত ভাষার প্রবর্তক খুবই গুরুত্বপূর্ণ। চলিত ভাষার প্রবর্তককে, এবার উত্তর করো এই প্রশ্নগুলোর। আমি যদিও সবগুলোর উত্তর দিয়ে দিব বা ব্যাখ্যা লিখেও দিব। আমাদের প্রথম প্রশ্নটি ছিল নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে ভূমিকা রাখে? সেক্ষেত্রে হবে দেখো এখানে কি আছে, আবুল ফজল আছে এবং তার একটা গুরুত্বপূর্ণ লাইনও কিন্তু এখানে আছে, যে লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা হচ্ছে কোন লেখকের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। সেক্ষেত্রে দেখো লাইনটি তোমার হচ্ছে এমন ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে দেখো জ্ঞান, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে কি বলতো? বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা হচ্ছে তোমার আবুল ফজলের এবং তিনি হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তিনি হচ্ছে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়, আমার পথ প্রবন্ধে উল্লেখিত এই উক্তিটি দ্বারা বোঝাতে চেয়েছে কি বলতো? এখানে ভুল স্বীকার করার যে ক্ষমতা আছে, দেখো ভুল স্বীকার করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। এবার আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব, তার আগে আমি তোমাদের উত্তরগুলো একটু দেখে আসি। প্রথম প্রশ্নটি দেখো, বাংলা লিপির জনককে? চার্লস উইলকিন্স আছে। কি আছে বলতো? চার্লস উইলকিন্স। কে কে উত্তর করেছিল এটা বলতো? আমি সংক্ষেপে লিখি, চার্লস উইলকিন্স। এরপরে বাংলা ভাষা প্রচলন আইন এটা কত সালে
প্রমথ না, এটা বানানটা ঠিক করে লেখো। বাংলা বলেছে যে বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কত সালে, সেক্ষেত্রে 1987 সাল হবে। কিভাবে বলো তো, 1987 সাল। রাষ্ট্রভাষা আন্দোলন, এটা 3য় অনুচ্ছেদ। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ আছে, রূপ আছে কয়টি বলো তো, 2টি। আর সাধু ও চলিত ভাষার পার্থক্য কি হয়, সর্বনাম ও ক্রিয়াপদে। আর চলিত ভাষার প্রবর্তক এটা কি হবে, প্রমথ, প্রথম চৌধুরী না কিন্তু প্রমথ চৌধুরী হবে। এইভাবে সামনে দেখো তোমাদের এখনো 25 তারিখে কুমিল্লা এবং রাবির সি ইউনিটের পরীক্ষা আছে। এরপর তোমাদের হচ্ছে হাজী দানেশ, তারপর হচ্ছে বি ইউনিটের পরীক্ষা আছে। এইভাবে আমি হচ্ছে 5 থেকে 6টা মানে শুধু ম্যারাথন ক্লাস নিব, এইভাবে যে ব্যাখ্যাগুলো দেবো, এর বাইরে একটা কিছু পড়তে হবে না। তার জন্য আজকেই তো ফ্রি ক্লাস শেষ, অর্থাৎ এরপরে যে ক্লাসগুলো সব হচ্ছে তোমার পেইড বেছে নেওয়া হবে। তোমরা যারা যুক্ত হতে চাও, আমি আরেকবার আইডি থেকে দেখো রিয়াক্ট দিয়েছি, এইখানে তোমরা অফারে আজকে আগামী 2 ঘন্টার মধ্যে যুক্ত হতে পারবে। পরের প্রশ্নগুলো দেখো। দেখো আমি একটা কমেন্ট করেছি, আমি জয় বলছি সেখানে, সে আইডিতে। যে মরে প্রতিদান কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। প্রতিদান কবিতা দেখো জসিমউদ্দিন, এটা কিন্তু আমি পেইড ব্যাচে লেকচার 1-এ পড়িয়েছিলাম যে জসিমউদ্দিন তিনি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডি.লিট উপাধি দিয়েছিল, সেক্ষেত্রে হবে ডি.লিট। জসিমউদ্দিনকে জাস্ট সংক্ষেপে লিখে এখানে দেখো, তাকে হচ্ছে ডি.লিট দিয়েছিল। ডি.লিট দিয়েছিল হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কি হবে বলো তো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দিয়েছিল। যে মোরে করিল পথের বিরাগী, পংক্তিটির পরবর্তী চরণ কি? তাহলে এখানে সঠিক উত্তর জানাও। পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে? দেখো 2-1টা প্রশ্ন তোমাদের আউট অফ সিলেবাসে থাকবে, আউট অফ সিলেবাস মানে সিলেবাসের বাইরে থেকে থাকবে, 2-1টা থাকবে। এটা মেনে নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। যদি বলা হয় বাংলা যে ব্যাকরণ আছে, বাংলা যে ব্যাকরণ আছে তার হচ্ছে ব্যুৎপত্তিগত, সেক্ষেত্রে অর্থ দেখো কি হবে, বি হবে, তারপর হচ্ছে আ, তারপরে দেখো ক্রি, তারপরে কি হবে বলতো, অন। এখন প্রশ্ন হতে পারে যে ব্যাকরণের কাজ কি বলতো, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এরপরে প্রশ্ন আসতে পারে এর ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা পরীক্ষা আসতে পারে। এই যে ব্যাকরণ, এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তোমার বিশেষভাবে বিশ্লেষণ। কি হবে বলতো, এগুলো কিন্তু নোট খুব গুরুত্ব সহকারে পড়বা। বিশেষ, দেখো বিশেষভাবে বিশ্লেষণ হবে। কি হবে বলতো, বিশেষভাবে বিশ্লেষণ। আর এর কাজ হচ্ছে ব্যাকরণের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এটা হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে পথে পথে আমি ফিরি তার লাগি। পদ্মা কবিতায় হারমাত বলতে এটা না পড়লেও সমস্যা নেই, গুনাহ হবে না, কোনো পাপও হবে না, কারণ 2-1টা প্রশ্ন এমন কঠিন থাকবে। তাহলে এখানে দেখো তারপরে একটু জেনে রাখো যে পদ্মা কবিতায় হারমাত বলতে বোঝানো হয়েছে জলদস্যুকে। কাকে? জলদস্যু। এটা দেখো গতকালে এখান থেকে প্রশ্ন এসেছে এবং এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সামনে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ফেব্রুয়ারি 1969 কবিতা, আমি কিন্তু গত ক্লাসে এটা পড়িয়েছিলাম। 2 জন ভাষা শহীদ আছে। কয়জন? 2 জন ভাষা শহীদ। যদি বলা হয় ভাষা শহীদ সেক্ষেত্রে 2 জন হবে, একটা হচ্ছে সালাম আর একজন হচ্ছে বরকত। আর যদি বলা হয় কয়জন শহীদের নাম আছে ফেব্রুয়ারি 1969 কবিতায়, সেক্ষেত্রে ভাষা শহীদ না বললে 3 জন হবে, ডক্টর শামসুজ্জামান, মতিউর আর একটা আসাদুজ্জামান আছে। আর যদি বলে সেই ফুল আমাদেরই প্রাণে, সেই ফুল দ্বারা বুঝিয়েছে বাংলা ভাষাকে। কাকে? বাংলা ভাষা। আর যদি বলা হয় হৃদয়ের হরিত উপত্যকা, হৃদয়ের হরিত উপত্যকা, এটা দ্বারা বুঝিয়েছে কি বলতো, এটা হচ্ছে পূর্ব বাংলাকে বুঝিয়েছে। সবুজ শ্যামল, যে শস্য শ্যামল আমাদের বাংলা, সেটাকে বুঝিয়েছে। এর পাশাপাশি দেখো আমি যে ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো দেবো সেটা একটু গুরুত্ব সহকারে দেখবা। উচ্চারণ থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। গতকাল দেখো একটা প্রশ্ন এসেছে তোমাদের, এটা বিউপিতে একটা কোশ্চেন কিন্তু থাকবে, অদ্য এর উচ্চারণ কি? গতকাল এটা এসেছে। তারপরে যদি বলা হয় পদ্ম, এটার উচ্চারণ কি? আরেকটা যদি বলা হয় এখানে যে কক্ষ, এগুলোর উচ্চারণ কি হবে একটু কমেন্টে জানাও। এবং তোমাদের জিএসটি তো এখান থেকে একটা কোশ্চেন থাকবেই তোমাদের। তারপরে যদি বলা হয় তোমার ইতঃপূর্বে, এই গতকাল এই বানানটা এসেছে, ইতঃপূর্বে এই বানানটা কিন্তু গতকাল এসেছে। তাহলে এই বানানগুলোর উচ্চারণ কি হবে একটু ঝটপট কমেন্টে জানাও।
আমি একটু ঝটপট লিখে দিই, দেখো এগুলোর উত্তর কি হবে। তাহলে দেখো অ এর পরে যদি কোনো কার থাকে, ফলা থাকে, তাহলে অ এর উচ্চারণটা কি হয় বলো তো, ও হয়ে যায়। তাহলে এখানে কি হয় বলো তো, অটা ও হয়ে যাবে, ও, তারপরে কি হবে, দ হবে। আর জ ফলা থাকলে সেই বর্ণটা দিতে হয়। কার সঙ্গে আছে দেখো, দ এর সঙ্গে জ ফলা আছে, এজন্য দটা কয়বার হবে, 2 বার। পদ্ম, ম ফলা যদি শুরুতে থাকে আর শেষে থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু এখানে দেখো পদ্ম যার সঙ্গে থাকবে সেই বর্ণটা দিতে হবে। দ এর সঙ্গে আছে, দ কয়বার হবে বলো তো, এখানে 2 বার। তাহলে এখানে কি হবে, পদ্ম হবে নাকি পদ্য হবে বলো, এইটা তোমাদের কাছে জানার জন্য এটা দিয়েছি। দেখো এখানে কি হবে, পদ দ, মফলা থাকলে চন্দ্রবিন্দু হবে, কিন্তু এখানে যদি থাকতো এইটা পদ্য, তাহলে দেখো এখানে উচ্চারণ হতো পদ দ, ওকার হতো। কক্ষ, উচ্চারণটা কি হবে, কক্ষ। ক্ষিয় যদি শেষে থাকে সেখানে ক আর কি হয়, খ হয়। তাহলে এখানে উচ্চারণটা কি হবে বলতো, কক, তারপরে কি হবে, খ, কক্ষ। ইতঃপূর্বে, এটা বানান, এর উচ্চারণ চেয়েছে, বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, অলরেডি এটা এসেছে। তাহলে দেখবা বিসর্গ এর পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা দিতে হবে। কি আছে বলতো এখানে, প, তাহলে প কয়বার হবে, 2 বার। ইতপ, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস চিহ্ন হবে। উচ্চারণের ক্ষেত্রে এই যে দীর্ঘকার আছে এর ব্যবহার নেই, সেক্ষেত্রে হবে কি, রস্যকার। ইতপ, তারপরে কি হবে, পূর্বে, পূর্বে। গত বছর জিএসটিতে এসেছে যে উজ্জ, এটার উচ্চারণ কি হবে একটু জানাও তো। উজ্জ এর উচ্চারণটা কি হবে একটু ঝটপট জানাও। জাস্ট মনে রাখবে, যদি হয়জা ফলা থাকে, হয়জা ফলা থাকলে আগে বর্গীয় যা হয়, তারপর কি হয়, ঝ হয়। তাহলে এখানে কি হবে বলতো, উজ, উজ, তারপরে হচ্ছে ঝ। যারা এখানে নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, তোমাদের কবি সাহিত্যিকদের ছদ্মনাম থেকে এবং চর্যাপদ থেকে, তো তারপর হচ্ছে তোমাদের একটা অনুবাদ থেকে, উক্তি থেকে, অর্থাৎ যে 20টা টপিক, সেই 20টা টপিক অলরেডি আমি গ্রুপে পেইড ব্যাচে পোস্ট করেছি, সেখানে পেয়ে যাবে। এবং এ সংক্রান্ত আরও ক্লাসও নিয়ে আসে, পূর্বে ক্লাসটা আমার কাছে চাইলে আমি সেটা পেইড ব্যাচে, অর্থাৎ যে আমি ভর্তি হওয়ার সাথে সাথে 15টা হচ্ছে রেকর্ড ক্লাস দিব। আমাদের পেইড ব্যাচে অলরেডি 3টা লাইভ ক্লাস হয়েছে, আবার আগামীকাল হবে। এরপর 600+ প্রশ্ন দিয়েছি, অর্থাৎ আজকের পর থেকে তোমার হচ্ছে সব পেইড ব্যাচে যাবে। তাহলে এখানে উজ্জ হবে এই উচ্চারণটা। এরপর আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় আবু জাফর ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা কি ছিল বলতো, কৃতদাস। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কিসের সৌরভ ছিল। তাহলে সেখানে প্রশ্নটা হবে কি, উত্তর হবে দেখো, পলিমাটির সৌরভ ছিল। কি বলতো, পলিমাটির সৌরভ ছিল, পলিমাটির সৌরভ। আমাদের এই ক্লাসের পিডিএফ গুলো আমরা সব হচ্ছে যে বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু নিয়েছি, অর্থাৎ এই বই থেকেই সবকিছু সাজানো হয়েছে। পরের প্রশ্নটি দেখো, এটা বলো। ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না উক্তিটির মাধ্যমে ন্যাড়ার জনৈক আত্মীয়ের কেমন মনোভাব প্রকাশ পেয়েছে। দেখি কি আগে উত্তর করতে পারে এই প্রশ্নটি। এরপরে দেখো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন টপিক এসেছে এবছর, দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ থেকে এসেছে, দ্বিরুক্ত। দ্বি মানে হচ্ছে দুই, আর উক্ত, দেখো এই 2 বার উক্ত হওয়াকে বোঝায়। যেমন গতকাল প্রশ্নটি এসেছে, নিচের কোনটি শূন্যতা জ্ঞাপককে বোঝাচ্ছে। অনেক সময় বলে না, রান্নাঘর হচ্ছে খা খা করছে, তাহলে যে খা খা, এটা হচ্ছে শূন্যতা জ্ঞাপককে বোঝায়। কাকে বোঝায় বলো তো, শূন্যতা। একটা বাক্য দিয়ে তোমাকে বলবে এখানে এটা কোন অর্থে দ্বিরুক্ত শব্দ হয়েছে, দ্বিরুক্ত। যেমন অনেকে বলে না যে বই টই পড়তে ভালো লাগছে না, তাহলে বই টই এটা কোন ধরনের, এটা হবে অনুচর দ্বিরুক্ত। ঠিক তেমনই ভাবে এই যে কিছুদিন আগে ঝিলমিল, ঝিলমিল যে বেলুনটা ছিল, অনেক তোমরাও অনেক নিয়েছো, এটা অনেক নিয়ে পোস্টও করছো, তাহলে ঝিলমিল দ্বিরুক্ত শব্দ। দেখো এখানে কি 2 বার উক্ত হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, একটা হচ্ছে পদের দ্বিরুক্তি। যেখানে কোনো বিভক্তি যুক্ত থাকবে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি হবে। সেটা একেবারে আমরা যদি এখানে লিখি ভয় ভয়, তাহলে দেখো একই শব্দ এখানে 2 বার ব্যবহার হচ্ছে, এখানে কোনো বিভক্তি নাই, এজন্য এটা শব্দের দ্বিরুক্তি হবে। আর যদি আমি বলি ভয়ে ভয়ে, তাহলে এখানে দেখো বিভক্তি আছে, এজন্য এটা কি হবে, পদের দ্বিরুক্তি হবে। যেখানে বিভক্তি থাকে সেটা কি হবে, পদের দ্বিরুক্তি। তাহলে এখান থেকে প্রশ্নগুলো দেখো কেমন আসতে পারে। এখন কেউ কল দিও না, ক্লাস শেষ হওয়ার পরেই কল দিও ভর্তির জন্য। প্রশ্নটা এমন আসতে পারে, দেখো রাশি রাশি ধান, রাশি রাশি ধান এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর আরেকটি প্রশ্ন আছে, দেখো আমি জ্বর জ্বর বোধ করছি। প্রশ্নটি দেখো কি, আমি
জ্বর জ্বর বোধ করছি, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তারপর প্রশ্ন আসতে পারে দেখো যে ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়। তাহলে দেখো এই যে রাশি রাশি কয়বার ব্যবহার হয়েছে? দুইবার। তাহলে দ্বিরুক্ত মানে কি দুইবার উক্ত হবে। আমি জ্বর জ্বর বোধ করছি, দেখো এই শব্দটি দুইবার। ধীরে ধীরে বায়ু বয়, এগুলো কয়বার ব্যবহার করা হয়েছে বলো তো? দুইবার ব্যবহার করা হয়েছে। তারপরে প্রশ্ন আসতে পারে যে বৃষ্টি পরে টাপুর টুপুর, বৃষ্টি পরে টাপুর টুপুর, এটা দেখো টাপুর আর টুপুর, এটা কয়বার ব্যবহার হয়েছে? দুইবার। এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রথমটা দেখো এখানে বলা হয়েছে রাশি রাশি ধান, তারপর আসতে পারে ধামা ধামা ধান, এটা দেখো আধিক্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলো তো? উত্তর হবে আধিক্য অর্থে, মানে বেশি বেশি কে বোঝাচ্ছে এখানে, আধিক্য অর্থে। আমি জ্বর জ্বর বোধ করছি, তাহলে জ্বর এখনো আসেনি, জ্বর জ্বর বোধ করছে, এটা হবে সামান্য বোঝাচ্ছে। কি বোঝাতে বলো? সামান্যতা বোঝাতে। বা বলে না তার হচ্ছে নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব, এটা বলে না, ওই যে ওই অর্থে। ধীরে ধীরে বায়ু বয়, তাহলে দেখো বায়ু বয় এটা একটা কাজ, কেমন ভাবে বায়ু বচ্ছে? ধীরে ধীরে। তাহলে এটা হবে কি? ক্রিয়া বিশেষণ, যেটাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয় বলো তো? অ্যাডভার্ব। এখন এইখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, যেমন ছেলেটি, দেখো যদি বলি ছেলেটি দৌড়ায়, তাহলে দৌড়ানো এটা কাজ। আমরা যদি এর সঙ্গে যুক্ত করেছি ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে কেমন ভাবে? এটা মনে রাখবে এমপিটি, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, আচার আচরণ, তারপরে প্লেস স্থান, টাইম সময়কে বোঝাবে, সেটা হবে ক্রিয়া বিশেষণ, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো ছেলেটি দ্রুত দৌড়ায়, ক্লাসটি দ্রুত বেগে চলছে, ফ্যানটি দ্রুত ঘুরছে, ট্রেনটি দ্রুত বেগে চলছে, এগুলো সব হবে ক্রিয়া বিশেষণ। এতটুকু ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্টে জানাও, আমি পরবর্তী প্রশ্নে যাব। তোমরা যারা পরবর্তীতে এসেছো আরেকবার ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আর এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? এই যে ওরে বাপরে বাপ, এখানে হচ্ছে দেখো সঠিক উত্তর হিসেবে অনেকে আগে থেকে উত্তর করে দিয়েছো। এখানে তোমার হচ্ছে তোমার সোনার তরী হবে। আর এখানে দেখো আছে কি একাথায় যে সম্পর্কের মেকি স্বভাব, মেকি মানে হচ্ছে মিথ্যা, মেকি মানে কি মিথ্যা হবে। মাছের পিঠের মতো মাজার উক্তিটি কি রূপক অর্থে লালসালু উপন্যাসে ব্যবহৃত হয়েছে? কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? নামটা গুরুত্বপূর্ণ। নীলকরদের অত্যাচার দমন করেছিল। এই দুইটা একটু জানাও। গতকাল একটা প্রশ্ন এসেছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, যে সৈয়দ অলিউল্লাহ, লালসালু উপন্যাসের যে লেখক হচ্ছে তোমার সৈয়দ অলিউল্লাহ আছে। দেখো প্রশ্নটি কেমন ছিল, যদি আবার এসে যায় সৈয়দ ওয়ালিউল্লাহ, সেক্ষেত্রে তিনি কোন ধরনের লেখক ছিল? যদি প্রশ্নের অপশনে থাকতো অস্তিত্ববাদী, অস্তিত্ববাদী সেটাই কিন্তু উত্তর হতো। যেহেতু সেটা ছিল নাস্তিক্যবাদী ছিল, তাহলে সেটা এর বিপরীতে দেখো ঘ নম্বর অপশনে ছিল আধুনিক, এটাই কিন্তু আমরা উত্তর হিসেবে বেছে নিয়েছি, আধুনিক। এবং যদি বলা হয় এটা লালসালু উপন্যাস কোন ধরনের উপন্যাস, সেক্ষেত্রে উত্তরটা হবে কি বলতো? সামাজিক সমস্যামূলক। এটা আসতে পারে সামাজিক সমস্যামূলক উপন্যাস, সামাজিক সমস্যামূলক উপন্যাস। প্রতিবাদী চরিত্র কে ছিল বলতো? প্রতিবাদী চরিত্র, সেক্ষেত্রে আমরা বলবো কি জমিলা ছিল। কে ছিল? জমিলা। সে মসজিদের মুখী থতু নিক্ষেপ করেছিল। আর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হবে কি আক্কাস। স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? আক্কাস। তোমার দাড়ি কই মিয়া, এই উক্তিটি কে কাকে করেছিল? এই ধরনের প্রশ্ন একটা পাবা তোমরা। আচ্ছা, বাগধারা সমার্থক শব্দে কার কার সমস্যা আছে একটু জানাও। আমি যে সমার্থক শব্দগুলো দিব এর বাইরে আর একটাও পড়ার দরকার নাই। যে সমার্থক শব্দগুলো আমি এখন লিখে দিব এর বাইরে আর একটা পড়বা না, এইখান থেকে তোমরা হুবহু কমন পাবে। আরেকটা তোমাদের কাছ থেকে আমি মতামত নিচ্ছি। আমি আমাদের যে বাংলা পেইড 30 যে কোর্স রয়েছে সেটার প্রথম ফি ছিল 1000 টাকা, আমরা এরপরে সর্বোচ্চ ছাড় দিয়েছি এবং আগামী 2 ঘন্টার মধ্যে ভর্তি হলে তুমি 100 টাকায় ভর্তি হতে পারবে, 105 টাকায়। এরপরে ওই কোর্স আমি 1000 টাকা করে দিব, আজকে বলে দিলাম 2 ঘন্টা পর। কারণ এরপরে আমি 10টা মতো ক্লাস, 10টা টপিকের ক্লাস নিব, আরও গুরুত্বপূর্ণ 500 প্রশ্ন দিব, এর বাইরে আর কিছু বলার দরকার নাই।
অনেকে বলছো বাংলা এতদিন পড়িনি, আমার বাংলার জন্য রেজাল্ট খারাপ হচ্ছে। জাস্ট বলছি এই ধরনের এই টাইপের ক্লাস আমি আরো 10টা নিব। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে, মাজারের রহস্যময়তা। আর এখানে হবে কি, খুলনা, সঠিক উত্তর। এরপরে দেখো যে সমার্থক শব্দগুলো তোমরা পড়বে, যদি বলা হয় অনল, অনল এর সমার্থক শব্দ একটু জানাও, অনল এর সমার্থক শব্দ। তারপরে যদি আমি বলি যে তুরঙ্গম, এইগুলো থেকে হুবহু কমন পড়বে, তুরঙ্গম এর সমার্থক শব্দ। প্রয়োজনীয় মূল বইটা বা যে বই আছে সে বইটা সামনে নাও, নিয়ে দেখে দেখে উত্তর করো, তারপরে উত্তর করো। তারপরে যদি বলা হয় যে তিমির, তিমির এর সমার্থক শব্দ কি, তিমির। তারপরে যদি বলি যে খ, খ এর সমার্থক শব্দ কি, একটা করে দিচ্ছি আমি। তারপরে যদি বলা হয় বিসি, বিসি এর সমার্থক শব্দ কি, অন্য কিছু ভেবো না আবার, বলো কি হবে। এই যে এত এত প্রশ্ন, তোমরা যদি এই যে এখানে কয়টা দিয়েছি দেখো, এখানে হচ্ছে 5টা আর সর্বোচ্চ 7টা দিব, এইগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে। এই যে অনেকে উত্তর করেছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো আমি উত্তরগুলো যদি একটু লিখে দিই, এখানে বলা হয়েছে যে অনল এর সমার্থক শব্দ কি, সেটা দেখো হুতাশন হতে পারে। তারপরে অগ্নি, জাস্ট যেটা নামে চেনো সেটা একটু লিখে দিই, অগ্নি। তাহলে এই যে অগ্নি সংক্রান্ত যে সমার্থক শব্দগুলো আছে জাস্ট একবার করে রিডিং পড়বা। এরপরে দেখো অশ্ব আছে, আমরা যেটা ঘোড়া হিসেবে চিনি, তুরঙ্গমের সমার্থক শব্দ কি হবে, অশ্ব। আর একটা কি হবে বলতো, ঘোড়া, এটা মনে রাখবে। তিমির, এটা কি হবে, অন্ধকার, অন্ধকারের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে তিমির। আর খ, আমরা যে আকাশ নেই, আকাশের আরেকটা সমার্থক শব্দ কি বলতো, খ, আকাশের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে খ। এরপরে হতে পারে তোমার আসমান হতে পারে, তারপরে অম্বর, যেটা পরীক্ষায় বেশি আসে, আসমান। আর একটা মনে রাখবে হচ্ছে অম্বর, এই অম্বরটা আসতে পারে, অম্বরের সমার্থক শব্দ কি, এই টাইপের কিন্তু আসতে পারে। আরেকটা আছে দেখো বিসি, এটা মনে রাখবে ঢেউ তরঙ্গ, বিসি মানে যে সৈকতকে বুঝিয়েছে, সমুদ্র সৈকত আছে না সেটা। তাহলে কি হবে এখানে ঢেউ, আমরা ঢেউ লিখতে পারি। তারপর আছে দেখো এখানে সৈকত, আরেকটা তো এখানে কি হবে বলতো, তরঙ্গ আছে, তরঙ্গ, ঢেউ, আরেকটা কি বলতো, সৈকত, এইগুলো। তাহলে এখানে কয়টা পড়বে, এখানে হচ্ছে 5টা, এরপরে আমি আর 5 থেকে 6টা দিব সমার্থক শব্দ। পরের প্রশ্ন দেখো, এই যে ব্যাকরণ অংশ থেকে, ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি ও ফলার বৈশিষ্ট্য কি, উত্তর করতে থাকো, ঝটপট উত্তর করো। ভাই এমসিকিউ সলভ করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আপনি কি প্রবলেম সলভ ক্লাস নেবেন? রাত পোহালে পরীক্ষা, তোমার যে যে প্রশ্নের সমস্যা আমাকে ইনবক্সে দিও, আমি সমাধান দিয়ে দিব। এতদিন কি বলবো আর। আচ্ছা, সমস্যা হইলে সমাধান পাবে, সমস্যা নাই, দিয়ে রেখো। এরপরে যদি বলা হয় কর্ণ, শ্রবণের সমার্থক শব্দ কি, শ্রবণ। তারপরে যদি বলা হয় কেশ, কেশ এর সমার্থক শব্দ কি, কেশ। তারপর আরেকটি দেখো, যদি বলা হয় কুড়ি, কুড়ি এর সমার্থক শব্দ কি, পিক। এরপরে যদি বলা হয় পিক এর সমার্থক শব্দ, তুমি পড়ো আর না পড়ো, আমি কিন্তু পরীক্ষা শেষে এখান থেকে কমন দেখাবই। ললাট, ললাট এর সমার্থক শব্দ কি, ললাট। তারপরে দেখো সংবাদ, সংবাদ এর সমার্থক শব্দ। আরেকটি পড়বা এখানে, যদি বলা হয় বাটি, যেখানে ছিল বাটি, বা হচ্ছে যদি থাকে তোমার হচ্ছে নিবাস, নিবাস এর সমার্থক শব্দ কি, সবগুলো উত্তর করতে থাকো যতটুকু জানো, আর উত্তর তো আমি করেই দিব। তাহলে এখানে দেখো ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি ও ফলার বৈশিষ্ট্য কি, আমরা জানি ব্যঞ্জন বর্ণ কয়টি বলতো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, এবং ফলা হচ্ছে 6টি। এই যে মনে রাখবে এটা কি, মজার লবণ, মজার লবণ। তাহলে দেখো এই যে ম ফলা, তবে জ ফলা, র ফলা, ল ব, আর হচ্ছে ন ফলা। আর ডয়ে বিন্দুরা, ঢয়ে বিন্দুরা উচ্চারণের স্থান কি হবে এখানে বলতো, এটার উত্তর অনেকেই করতে পারবে না, মানে এটা একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। এই প্রশ্নটা দেখো, এখান থেকে তোমাদের প্রশ্নটা কেমন আসবে আমি একটু বলে দিই। যদি বলা হয় যে ক খ, যে বর্গীয় বর্ণগুলো আছে ঘ ও, এটা কি হবে বলতো, কণ্ঠ, কি হবে বলতো,
কণ্ঠ। এরপরে যদি বলা হয় চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইয়, এটা কি হবে বলতো? তালব্য, তালু বা তালব্য, এখানে মনে রাখবে। এরপরে যদি বলা হয় ট থেকে মধ্যাহ্ন, এটা হবে মূর্ধা, মূর্ধা হবে। আর ত থেকে দন্তান্ন, সেটা হবে কি বলতো? দন্ত হবে বা দন্তষ্ঠ। আর প থেকে ম যেটা আছে সেটা হবে কি? ওষ্ঠ হবে। আর মানব শিশুরা এই যে ওষ্ঠবর্গীয় বর্ণগুলো আগে উচ্চারণ করতে শেখে, যে বলে পাপ্পা, মাম্মা, এইগুলো। এই যে আমাদের রিফাত ছোট ভাই জানিয়েছে কি সংবাদ হচ্ছে সন্দেশ, না এখানে সন্দেশ আসবে, তারপরে আমি আরো কিছু আশা করছিলাম, আরো ভালো একটা উত্তর। তাহলে দেখো এইখানে সমার্থক শব্দগুলো একবার হলেও তোমরা এগুলো পড়ে নিবে। আমি প্রথমে লিখেছিলাম শ্রবণ, তাহলে এখানে যে আমরা কর্ণ বলি না, কর্ণ মানে কি? কান, তাহলে কানের সমার্থক শব্দ কি বলতো? এই যে তোমার হচ্ছে শ্রবণ। কেশ, ওই যে বলে না যে চুল, চুলের সমার্থক শব্দ কেশ হবে। এখানে আরেকটা পড়ে নিও, চিকুর, চিকুরের সমার্থক শব্দ হচ্ছে কেশ। কুড়ি, এই যে কুড়ি আছে না, যে আমের মুকুল বলা হয়, সেটাকে বলা হয়েছে কোরক। তুমি এখানে বলতে পারো কি? কোরক, কোরক। তারপর আরেকটা আমরা কি বলতে পারি? যে কলি বলে না, যে কলি ফুটেছে, সেক্ষেত্রে এটা উত্তর হবে। পিক, এটা গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পিকের সমার্থক শব্দ হচ্ছে তোমার কোকিল। পিকের সমার্থক শব্দ কি হবে বলো তো? কোকিল। একটা গান আছে না, যে বড় চতুর কোকিলারে কাকের বাসায় ডিম পারে, জানে না তো কাক জানে না। তাহলে দেখো এই যে পিকের সমার্থক শব্দ হচ্ছে কোকিল, এটা মনে রাখবে। ললাট, বলে না আমার হচ্ছে কপাল ভালো না, আমার ভাগ্য ভালো না, সেক্ষেত্রে দেখো এই সমার্থক শব্দ হচ্ছে কি তোমার ভাগ্য হবে। ললাট এর সমার্থক শব্দ, সেক্ষেত্রে এখানে কি আছে দেখো তো? ভাগ্য, কপাল। সংবাদ, এখানে আমরা বলতে পারি যে সংবাদের সমার্থক শব্দ এখানে খবর বা বার্তা, খবর বা কি বার্তা হবে। আর বাটি আর নিবাস, এটা হবে কি বলতো? তোমার হচ্ছে গৃহ। গৃহ এর সমার্থক শব্দ এবছর কিন্তু ঢাবিতে এসেছে, গৃহ এর সমার্থক শব্দ, সেক্ষেত্রে বাটিও লিখতে পারি আমরা, নিবাসও লিখতে পারি, এই দুইটা। আর এখানে সঠিক উত্তর দেখো ডয়বিন্দুরা। ডয়বিন্দুরা যদি বলে তারণজাত, তারণজাত ধ্বনি কোনটি? সেক্ষেত্রে তোমার হচ্ছে ডয়বিন্দু র হতো। আর যদি বলা যায় পার্শ্বিক, সেক্ষেত্রে ল হতো। আর এখানে পশ্চাৎ দন্তমূল কোথায় আছে দেখো তো? এটা পশ্চাৎ দন্তমূল, যেটা সেটা উত্তর হবে পশ্চাৎ দন্তমূল। পরের প্রশ্ন দুইটা দেখো। কাজী নজরুল ইসলাম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? দেখো পরীক্ষার হলে এই নয় কিন্তু তোমার চোখে পড়বে না, যেটা রাজশাহীতেও কিন্তু এই কাজটা করেছে। এক্সামিনাররা চায় সবসময় তোমাকে যাতে আউট করতে পারে, তুমি কিভাবে লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে থেকে তুমি কিভাবে তোমাকে আউট করা হবে, বাদ দেওয়া যায়, সেটাই চাই। এজন্য পরীক্ষার হলে নার্ভাস থাকবে যে নয় না দেখে উত্তর করে আসবে। বলো কি হবে এখানে? এত সহজ সহজ প্রশ্ন যদি উত্তর করতে এত সময় লাগে তাহলে কেমনে কি? তারপরে যদি বলা হয় চাঁদ এর সমার্থক শব্দ, আর একটা সমার্থক শব্দ লিখবা, যে কোনো একটা, চাঁদের যে কোনো একটা সমার্থক শব্দ। এরপরে যদি বলা হয় আচ্ছা, আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের এই কোর্সে একটা কমেন্ট পিন করে দেওয়া হবে, সেখানে তোমরা হচ্ছে ওই পেজে যুক্ত হয়ে যাবে এবং ওই গ্রুপে যুক্ত হইলে তোমরা আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। এবং যারা হচ্ছে ঢাবি আশানুরূপ হয়নি, এই যে এই পেজে দেখা যাচ্ছে, এই যে এই পেজে দেখো অ্যাডমিশন এরিনা বিইউপি যেটা আছে, এই পেজে তোমরা পেয়ে যাবে, যুক্ত হয়ে যাও এখন একটু পরেই, মানে ক্লাস শেষ হওয়ার পরে যুক্ত হয়ে যাবে। যারা স্বপ্ন, যাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়, সামনে তো গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এরপরে সেকেন্ড টাইম অনেক প্রস্তুতি নিবে অনেকে, তাদের জন্য আমাদের যে বিইউপি কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, আজকের ক্লাসের পিডিএফ এবং এরকম আরও তোমার যে ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, ম্যাথ, সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে এবং আমাদের কোর্সে যুক্ত হতে এই পেজে যেটা দেখিয়ে দিয়েছি অ্যাডমিশন এরিনা বিইউপি, এই পেজে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসের পিডিএফ সেখানে পেয়ে যাবে।
তাহলে এখানে কি হবে বলো, এই চাঁদের সমার্থক শব্দ সেটা একটু ভাই আমি ভর্তি হতে চাই। আর তুমি হচ্ছে যে তোমার কমেন্টে একটা রিয়াক্ট দিয়েছি, সেখানে তুমি পরবর্তীতে যুক্ত হয়ে যাবে। আচ্ছা ওই পেজের হচ্ছে এটা কমেন্টে দিয়ে দিচ্ছে। যদি বলা হয় সলিল এর সমার্থক শব্দ কি, সলিল এর সমার্থক শব্দ কি সেটা একটু জানাও। তটিনী, তটিনী এর সমার্থক শব্দ। বিউপিতে তোমরা কিন্তু যারা পরীক্ষা দিবে তাদের এই সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই, এবং তোমরা সামনে যে পরীক্ষাগুলো আছে এখনো সেখানে কিন্তু এখান থেকে কমন থাকবেই। যদি বলা হয় মেদিনী, মেদিনী এর সমার্থক শব্দ কি? মেদিনী বা বলা হয় যদি বলে পৃথ্বী, পৃথ্বী, মেদিনী বা পৃথ্বী এর সমার্থক শব্দ কি তাহলে একটু জানাও। এখানে কয়টা দিয়েছে দেখো, 5টা। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে কোকোনাদ, কোকোনাদ এর সমার্থক শব্দ কি? শৈল, শৈল এর সমার্থক, এগুলো একটু জানাও। আর নাই, এই যে এইগুলো সমার্থক শব্দ পড়লেই তোমার কমন আসবে। আর এখানে প্রশ্ন দেখো বলেছে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়, সেক্ষেত্রে দেখো নয় কোনটি সেটা বের করতে হবে। বিজলি পত্রিকা সম্পাদনা করেন, এটা কিন্তু তার সাথে যায় না, এটা তাহলে কে সম্পাদনা করেন প্রশ্ন হতে পারে। তাহলে বিজলি পত্রিকাটি সম্পাদনা করেন কে, সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে নলিনীকান্ত, এখানে যেটা নাই। আর বলেছে নিচের কোনটি সমুদ্রের সমার্থক শব্দ নয়, সেক্ষেত্রে দেখো অর্ণব আছে, পাথার আছে, পারাবার আছে, বারিধি, এগুলো কিন্তু তোমার সমুদ্রের সমার্থক শব্দ, কিন্তু প্রবাহিনী এটা কিন্তু সমুদ্রের সমার্থক শব্দ না। তাহলে সমুদ্র এটা কার সমার্থক শব্দ? দেখো নদী, নদী এর সমার্থক শব্দ হচ্ছে প্রবাহিনী, তারপরে গাং হতে পারে তটিনী। কি কি বলতো? নদী এর সমার্থক শব্দ গাং, তারপরে হচ্ছে তটিনী, সরিত, এগুলো হচ্ছে নদী এর সমার্থক শব্দ। আর এখানে দেখো লিখেছি যেগুলো, এখান থেকে তোমরা একটা সমার্থক শব্দ কমন পেতে পারো। প্রথমে রয়েছে চাঁদের একটা সমার্থক শব্দ, যে কোনো একটা, চাঁদের যে কোনো একটা সমার্থক শব্দ তোমরা লেখো। এখানে আমরা বলতে পারি যে চন্দ্র, চাঁদের একটা সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র। তারপরে দেখো এখানে হতে পারে সুধাকর, যেটা পরীক্ষায় বেশি অপশন হিসেবে থাকে, সুধাকর এর সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। এরপরে দেখো জল এর সমার্থক শব্দ সলিল, জলের সমার্থক শব্দ হচ্ছে সলিল, এবং অপশনে যেটা বেশি থাকে সেটা হচ্ছে দেখো অম্বু, অম্বু, বা আরেকটা থাকতে পারে উদক, এটা হচ্ছে জলের সমার্থক শব্দ। কিন্তু যদি বলা হতো অম্বরের সমার্থক শব্দ কি, সেক্ষেত্রে সেটা আকাশ হতো। নদী এর সমার্থক শব্দ হচ্ছে তটিনী। এরপরে আছে মেদিনী আর হচ্ছে পৃথ্বী, মেদিনী আর পৃথ্বী এটার সমার্থক শব্দ হচ্ছে তোমার পৃথিবী, পৃথিবী এর সমার্থক শব্দ কি বসুন্ধরা হতে পারে, বসুমতী হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো? পৃথিবী। কোকোনাদ, এটা কি হবে বলতো? পদ্ম, পদ্ম এর সমার্থক শব্দ হচ্ছে কোকোনাদ। আর শৈল আছে দেখো, শৈল, তারপরে এখানে থাকতে পারে পাহাড়, থাকতে পারে অদ্রি, পাহাড় বা হচ্ছে অদ্রি থাকতে পারে, এর সমার্থক শব্দ হচ্ছে তোমার শৈল। আর এখানে সঠিক উত্তর তো বলেই দিয়েছি। পরের প্রশ্ন দুইটা দেখো, সত্য বই মিথ্যা বলবো না, তোমাদের উপসর্গ এবং অনুসর্গ থেকে কোশ্চেন থাকবে, উপসর্গ এবং অনুসর্গ থেকে কিন্তু কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে একটা বাক্য দিয়ে তোমাকে বলবে এখানে অনুসর্গ কোনটি এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে, অনুসর্গ কোনটি এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে। প্রশ্নটি দেখো, এটা বিউপির কিন্তু করছেন, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে প্রশ্নটি এমন এসেছিল, আমি বই তুমি বই আমি বাঁচবো না, তাহলে এখানে বই অর্থ হচ্ছে ছাড়া, বই অর্থ কি বলতো? ছাড়া, অর্থাৎ তুমি ছাড়া আমি বাঁচবো না, এখানে হচ্ছে অনুসর্গ। প্রশ্নটা এমনও আসতে পারে যে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, তাহলে বনাম এটা হচ্ছে অনুসর্গ। এরপরে দেখো বদলে, রাতে ভাতের বদলে রুটি খাও, তাহলে বদল হচ্ছে অনুসর্গ। তারপরে আমাদের যাত্রা হচ্ছে সমুদ্র অভিমুখে, তাহলে অভিমুখে এটা কি বলতো? অনুসর্গ হবে। সাধারণত এইগুলো পরীক্ষায় বেশি এসে থাকে। তাহলে এই বইটা এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অনুসর্গ অর্থে ব্যবহার করা হয়েছে। এর পরের প্রশ্নটি দেখো, আসমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এই যে পর্যন্ত অর্থে, অভাব অর্থে, তারপরে দূর অনতিক্রম্য অর্থে, এই অর্থে তোমার অব্যয়ীভাব সমাস হয়ে থাকে, এবং এই অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান হবে। কি হবে বলতো? পূর্বপদ প্রধান। যদি বলা হয় বহুব্রীহি সমাস, সেক্ষেত্রে তৃতীয় পদ বা অন্য পদ প্রধান হবে, তৃতীয় পদ বা অন্য পদ। প্রাদি সমাস,
প্রাদি সমাসটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সেক্ষেত্রে দেখো প্রথম অর্থাৎ শুরুতে প্র থাকতে পারে, পরি থাকতে পারে, অনু থাকতে পারে। যেমন এখানে যে উদাহরণগুলো দিচ্ছি এর মধ্য থেকে আসবে প্রগতি, প্রো যে গতি। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় প্রভাত, প্রশ্নটি এমনই আসতে পারে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে। প্রভাত শব্দের পরো এটা কি? এটা হচ্ছে উপসর্গ। এরপরে দেখো যদি বলা হয় পরিভ্রমণ, তাহলে দেখো পরিভ্রমণ এটাও কি হবে বলতো? প্রাদি সমাস হবে। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় অনুতাপ, তাহলে অনুতে যে তাপ এটা কি হবে বলতো? তোমার প্রাদি সমাস হবে। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান হয়, উভয় পদ প্রধান। যেমন আমরা যদি বলি মা বাবা, মা বাবা, মাসি পিসি, মাসি ও পিসি, তাহলে পূর্বপদ ও পরপদের দুইটা পদেরই কিন্তু আলাদা প্রাধান্য পাচ্ছে। এজন্য এটা কি হবে বলতো? তোমার দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। নিত্য সমাস তোমরা একটু জানাও তো যে কালান্তর এর ব্যাসবাক্য কি, আর একটা হচ্ছে মতান্তর এর ব্যাসবাক্য কি? কালান্তর, মতান্তর। আর একটা যদি বলা হয় দেশান্তর এর ব্যাসবাক্য কি? ঝটপট জানাও। এবং এর পাশাপাশি তোমরা আর যে সমার্থক শব্দগুলো পড়বে, দেখো বৃক্ষ, কত বছর তোমার নার্সিং এ এসেছে বৃক্ষের সমার্থক শব্দ, ময়ূর, এগুলো পড়বে। রাত্রি, সূর্য, সমুদ্র, রাত্রি, তারপরে দেখো সূর্য, আর একটা হচ্ছে সমুদ্র। স্বর্গ, সিংহ, হস্ত, এরপরে পড়বে স্বর্গ, সিংহ আর হস্ত। এগুলো পড়লে তোমরা সমার্থক শব্দ কমন পাবে। এর বাইরে আগে দিয়েছি 10টা মতো, আর এখানে হচ্ছে দেখো কত আছে তোমার সব মিলিয়ে 15 থেকে 17টা। একটু জাস্ট রিডিং পড়লে এখান থেকে জাস্ট কমন পাবে, একবার মুখস্থ করার দরকার নেই। এটা তোমরা বলো কালান্তর, মতান্তর, দেশান্তর এটা কোন সমাস এবং এটা হল ব্যাস বাক্য কি সেটা একটু জানাও। আবার বলছি ক্লাসের পিডিএফ তোমরা পাবে। আমি যে ক্লাসের মধ্যে বিইউপি আচ্ছা অ্যাডমিশন যে এরিনা নামে যে গ্রুপটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসের। এবং যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের বিইউপি অর্থাৎ যে কোর্সটা শুরু হতে যাচ্ছে সেখানে আমাদের এই পেজে তোমরা বিস্তারিত তথ্য পেতে পারো এবং যে পেজটা দিয়েছিলাম সেখানেও পেয়ে যাবে। তাহলে দেখো কালান্তর, কোনো শব্দের মধ্যে অন্তর থাকলে অন্তর কেটে আমরা অন্য দিব, আর বাকি পূর্বপদে কি আছে? কাল, অন্য কাল হবে। মতান্তর কি হবে বলো তো? অন্য মত। দেশান্তর হবে অন্য দেশ, দেশান্তর কি হবে? অন্য দেশ হবে। পারিভাষিক শব্দ দেন, হ্যাঁ পারিভাষিক শব্দ দিব। এরপরে বলো কোনটি প্রাতিপদিকের উদাহরণ? আর জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা? এবার দিব হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ আছে, আর একটা ছিল তোমাদের বাগধারা। বাগধারা থেকে কোনগুলো পড়বা সেটাও দিয়ে দেবো এখনই। তার আগে এই দুটা প্রশ্নের উত্তর করো। গত ক্লাসে বাগধারা যেগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমাদের হুবহু কমন এসেছে রাবিতে। ঝটপট উত্তর করে দাও, এখানে সঠিক উত্তর কি হবে? বলেছে প্রাতিপদিক বিভক্তিহীন। মনে রাখবে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়, এটা মনে রাখবে, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক বলা হয়। তাহলে ব্যাকরণ, ফুলেল, হাতল, মুখর এখানে কিন্তু বিভক্তি আছে, কিন্তু বই তারপরে হাত এখানে কিন্তু দেখো কোনো বিভক্তি নাই। তাহলে এইগুলো হচ্ছে বিভক্তির নাম শব্দ। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা? গতকালও কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের এসেছে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা এবং এটা কোন ধরনের সাহিত্যকর্ম এটাও কিন্তু পরীক্ষা আসে। এর পাশাপাশি যেগুলো পড়বো আমি একটু এখানে লিখে দিচ্ছি। দেখো জাল স্বপ্ন, স্বপ্নের জাল আছে, এরপরে আরো গুরুত্বপূর্ণ আছে দেখো খোয়ারি। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এরপর আছে খোয়ারি আছে। এটাও কি বলতো? এই যে আখতারুজ্জামান ইলিয়াসের যে গল্প গ্রন্থ আছে, আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ আছে। অন্য গতকাল এসেছে অন্য ঘরে অন্য স্বর, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা পাবেই পাবে। অন্য ঘরে অন্য স্বর এটা কোন ধরনের সাহিত্যকর্ম? গল্প গ্রন্থ হবে এবং সেটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। আরেকটা আছে দেখো দুধ ভাতে উৎপাত, আরেকটা আছে দোজকে রোম।
দুধ ভাতে উৎপাত, আর একটা আছে দোজকের ওম। এইগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের কি বলতো গল্পগ্রন্থ। কিন্তু যদি বলা হয় তার উপন্যাস কোনটি, সেক্ষেত্রে হবে দেখো খোয়াবনামা, গুচ্ছে আসতে পারে খোয়াবনামা। আর একটা আছে দেখো তোমার পুতুল নাচের ইতিকথা, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? আখতারুজ্জামান ইলিয়াস হবে। আমি এখানে কিছু তোমাদের বাগধারা দিব। যদি বলা হয় যে ঝাঁকের কই, ঝাঁকের কই এই বাগধারাটির অর্থ কি? দেখি কে আগে উত্তর করতে পারে। ঝাঁকের কই, তারপরে যদি বলা হয় ঢেকি আফতার, ঢেকি আফতার আফতার এই বাগধারাটির অর্থ কি? তামার বিষ, গতকাল এটা এসেছে, তামার বিষ এই বাগধারাটির অর্থ কি? আরেকটা আছে তুর্কি নাচন। যদি বলা হয় তুর্কি নাচন এই বাগধারাটির অর্থ কি? তুর্কি নাচন। তাহলে এই চারটা বাগধারা একটু উত্তর করে দাও। ঠিক আছে, শেষ করে দিব এখন। তাহলে দেখো ঝাঁকের কই এখানে একই দলভুক্ত হবে। তারপরে দেখো এখানে আছে কি ঢেকি আফতার, আমি একটু লিখে দিই, নির্বোধ লোক হবে, নির্বোধ কই সেটা নির্বোধ লোক হবে, নির্বোধ লোক। আর ঝাঁকের কই এখানে একই দলভুক্ত হবে। আর তামার বিষ সেটা কি হবে? অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব হবে, অর্থের কুপ্রভাব। আর তুর্কি নাচন এটা কি হবে? নাজেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। গতকাল দেখো একটা প্রশ্ন এসেছে যে উজানের কই, এটা ছিল সম্ভবত, হ্যাঁ উজানের কই যদি বলা হয় এটার বাগধারা কি, তাহলে একটা অর্থ হবে। আর এটা গতকাল এসেছে উজানের কই, এটা হচ্ছে অর্থ কি, সেক্ষেত্রে হবে অপদার্থ হবে। অনেকে কিন্তু না জেনে ভুল করেছো, কারণ বাগধারা একটা অর্থ হবে আর তোমার শব্দের অর্থ জানতে চাইলে আরেকটা অর্থ হবে। পরের প্রশ্ন দেখো, এই ধ্বনির উচ্চারণ কোন নিয়মটি সঠিক নয়? তারপরে কি ধরনের ধ্বনি পরিবর্তন স্বরের স্থানের পরিবর্তন ও আগমন ঘটে? এর পাশাপাশি জানাবে যে বাগধারাগুলো থ হওয়া বাগধারাটি অর্থ কি? তারপরে যদি বলে দহরম মহরম, তারপরে যদি বলে মহরম, দহরম মহরম, তারপরে যদি বলে দা কুমড়া। এই বাগধারা থেকে তোমরা সব জায়গায় একটা করে কোশ্চেন পাবে। গতকাল দেখো রাবির দ্বিতীয় শিফটে এই বিরোচন অংশ থেকে 8 থেকে 9টা কোশ্চেন করেছে। দুধের মাছি বাগধারাটির অর্থ কি? তারপর যদি বলা হয় ধর্মের কল বাতাসে নড়ে বলা হয় অনেক সময়। এরপর ধর্মের সার বাগধারাটির অর্থ কি? তারপরে প্রশ্নটি হচ্ছে নেই আকরা, এইগুলো জানাও। এই প্রশ্নটার পাশাপাশি নেই আকরা বাগধারাটির অর্থ কি? আমি সবগুলো উত্তর করে দিব। এবং আজকের পর তোমরা সেই একেবারে আরো 10 দিন পর একটা ফ্রি ক্লাস পেতে পারো। এর মধ্যে যারা পেইড ব্যাচে আছেও তারা তো ক্লাস পাবে, একদম মুরাধুরা ক্লাস, সাজেশন সব পাবে। আর নামমাত্র ফিতে আমি তো আগেই বলেছি যুক্ত হতে, আমার আইডি তো আছে, নাম্বারও দিয়েছি, সেখানে যুক্ত হয়ে যাও। আগামী 2 ঘন্টার মধ্যে নক করলে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টে যুক্ত হতে পারবে। তাহলে এখানে দেখো এই যে এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয়, সেক্ষেত্রে পদের অন্তে বিবৃত হবে। মনে রাখবে এর 2 রকম উচ্চারণ আছে, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে কি বলতো বিবৃত আছে। এর উচ্চারণ যখন তোমার এর মতো উচ্চারণ না হয়ে এর মতো হবে তখন তাকে বলা হয় বিবৃত। যেমন আমরা যদি এখানে লিখি খেলা, তাহলে খেলা এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে বলতো? খ্যা হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বেলা যদি লিখি তাহলে বে এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? ব্যা হয়ে যাচ্ছে। তাহলে এর উচ্চারণ যখন এর মতো না হয়ে এর মতো হবে তখন সেটা বিবৃত হবে। পরের প্রশ্নটি কি ধরনের ধ্বনি পরিবর্তনে স্বরের স্থানের পরিবর্তন বা আগমন ঘটে না? সেক্ষেত্রে দেখো এখানে উত্তর আছে অপিনহিতে হবে না, অসমীকরণ। এখানে হবে দেখো স্বরসঙ্গতি আছে। কি আছে বলতো? স্বরসঙ্গতি। এরপরে যে বাগধারাগুলো দিয়েছিলাম সেটা একটু উত্তর করো। প্রথমে বলা হয়েছে থ হওয়া বাগধারাটির অর্থ হবে স্তম্ভিত হওয়া।
বলে না তোর এই কাজটা দেখে আমি থ হয়ে গিয়েছি, সেক্ষেত্রে থ হবে কি হবে, স্তম্ভিত হওয়া। তারপরে দহরম মহরম, দহরম মহরম এর বাগধারাটি হচ্ছে অন্তরঙ্গতা, মানে সম্পর্কটা খুবই অন্তরঙ্গ, অন্তরঙ্গতা। এরপরে দা কুমড়া, দা কুমড়া দেখো দা এবং কুমড়ার মধ্যে সম্পর্কটা কি হবে বলতো, অহিনকুল, মানে তার মধ্যে একটা বিরোধাত্মক সম্পর্ক আছে, বিরোধার্থক। অহিনকুল, এখানে দেখো অহি মানে সাপ, নকুল মানে বেজি, তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক নাকি বিরোধের সম্পর্ক একটু জানিয়ে দিও। দুধের মাছি সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। ধর্মের কল বাতাসে নয়, এটা বলা হয় ধর্মের কল, এটা অর্থ যদি বলে অর্থ সেক্ষেত্রে এখানে সত্যকে বুঝিয়েছে। আর ধর্মের সার, এটা হবে যথেচ্ছাচারী, বানানটা দেখো যথেচ্ছাচারী হবে, চারি। তারপর নেই আকরা, নেই আকরা এই বাগধারাটির অর্থ হবে তোমার একগুঁয়ে স্বভাবের, বলে না অনেকে সে একগুঁয়ে স্বভাবের, একগুঁয়ে স্বভাবের হবে। পরের প্রশ্ন, সাত বাগান, এটা কিন্তু তোমার বিইউপির করছেন। সাত বাগান শব্দের ধ্বনি সমূহের উচ্চারণের স্থান কোনটি? কোনটি ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ? বলেছে ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি, জানাও। ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? এরপর কিছু বাগধারা দিব, এর মধ্যে শেষ করতে হবে আমাদের 99 এর ধাক্কা। 99 এর ধাক্কা এই বাগধারাটির অর্থ কি? তারপরে দেখো যদি বলা হয় পঞ্চত্ব প্রাপ্ত, পঞ্চত্ব প্রাপ্ত এই বাগধারাটির অর্থ কি? পালের গোদা। আমি এগুলো হচ্ছে পেইড ব্যাচে অনেক আগেই কিন্তু পোস্ট করে দিয়েছি, সময় নাই, এখানে হচ্ছে খুব দ্রুত তোমাদের উত্তর করে দাও। পাই ভারী শব্দের অর্থ কি? বর্ণচোরা, বর্ণচোরা অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো বাছাই করে গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি। বক ধার্মিক, বক ধার্মিক এই বাগধারাটির অর্থ কি? বালির বাঁধ, এটা গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। বালির বাঁধ এই বাগধারাটির অর্থ কি? এগুলো জানাও। আর এই দুইটা প্রশ্ন দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি বলেছে সাত বাগান শব্দে যে ধ্বনি সমূহ রয়েছে সে ধ্বনি সমূহের উচ্চারণ স্থান যথাক্রমে কোনগুলো হবে? সেক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে সাত, প্রথমে আছে কি আছে, ছ আছে। আমরা জানি চ ছ বর্গীয় জ ঝ, এটা হবে কি তালব্য, এটা কি হবে তালব্য, তাহলে প্রথমটা হবে তালু। তারপরে দ আছে দেখো, আমরা জানি ত থ দ ধ দন্তান্ন, এটা হবে দন্ত বা দন্তষ্ঠ। তারপরে ব আছে, আমরা এই যে একটু আগে পড়ে এসেছি প ফ ব ভ ম, এটা হবে ওষ্ঠবর্গীয়, কি হবে বলতো, ওষ্ঠ মানে ঠোঁট। এরপরে আবার গ আছে ক খ গ ঘ, এটা কি হবে কণ্ঠ বা কণ্ঠস্থ। শেষে আছে দেখো দন্তান্ন না, অনেকে এটা না বুঝে উত্তর এইভাবে করতে পারেনি, তাহলে এখানে ত থ দ ধ দন্তান্ন হবে, কি হবে দন্ত, তাহলে উত্তর হবে এখানে খ হবে। এই যে ইউসুফ সাইদ, এই ছেলেটা খুবই ভালো উত্তর করছে। বৈশাখী চৌধুরী আছো, সুমাইয়া আছো। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? উত্তর করেছে কেউ? এখানে কি হবে বলতো, সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের প্রবৃত্তি হবে। পঞ্চত্ব প্রাপ্ত, পঞ্চত্ব প্রাপ্ত বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া, এই বাগধারাটির অর্থ কি বলতো, মারা যাওয়া হবে। পালের গোদা, পালের গোদা বাগধারাটি হচ্ছে দলপতি, দলপতি। তারপরে দেখো পাই ভারী, পাই ভারী বর্ণচর, আমি একটু বলে দিচ্ছি, পাই ভারী হচ্ছে অহংকার, পাই ভারী এর অর্থ কি হবে বলতো, অহংকার হবে। আর বর্ণচোরা, এটা বর্ণচোরার বাগধারা হবে ভণ্ড। এবং এখানে মনে রাখো ভণ্ডতে কি আছে দেখো, মধ্যাহ্ন ন, কারণ ট বর্গীয় ধ্বনি তৎসম শব্দে মধ্যাহ্ন ন বসে। যেমন তাণ্ডব ছবি আসছে না কিছুদিন পরে, এটা বানানটাও কিন্তু দিয়ে দিতে পারে। তাণ্ডব আছে, ঘণ্টা আছে, লুণ্ঠন আছে, কাণ্ড আছে, এই ক্ষেত্রে মধ্যাহ্ন ন হবে। তারপরে আরেকটি দেখো দিয়েছি যে বক ধার্মিক, বক ধার্মিক এটাও কিন্তু ভণ্ড হবে। আর বালির বাঁধ, বালির বাঁধ এটা হচ্ছে অস্থায়ী বস্তু, তুমি হচ্ছে বালির বাঁধ দিলে সেটা তো দীর্ঘস্থায়ী থাকবে না, এই জন্য বলা হয়েছে অস্থায়ী বস্তু হবে। এবার ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি? বলা হয়েছে যে ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে ক্রিয়াবাচক বিশেষ্য কি সেটা তোমাকে জানতে হবে। যে বিশেষ্য কোনো কাজের, যে বিশেষ্য কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বা ভাববাচক বলে, ভাববাচক বিশেষ্য। সেক্ষেত্রে দেখো তোমাকে হারালেই হবে। এবং ভাববাচক বিশেষ্য আরো কিছু মনে রাখবে, যেমন খাওয়ার কাজকে কি বলা হয়, ভোজন বলা হয়। দেখার কাজকে কি বলা হয়, দর্শন বলা হয়। পড়ার কাজকে কি বলা হয়, পঠন বলা হয়। যাওয়ার কাজকে কি বলা হয়, গমন বলা হয়। এগুলো হবে ভাববাচক বিশেষ্য হবে।
আচ্ছা, আমাদের এই ক্লাসের পিডিএফ এবং হচ্ছে পরবর্তীতে আরো যে ক্লাসগুলো হবে তার পিডিএফ কোথায় পাবে? আমাদের কমেন্টে দেখো পিন করে দিচ্ছে, সেখানে একটু তোমরা যুক্ত হয়ে যাও। পরের প্রশ্নে দেখো, প্রতিক্ষণে উদ্বেল এবং সেমিকোলন বিরতিকাল কতটুকু বিরতি আমাদের নিতে হবে একটু জানাও। শেষ মুহূর্তে আর একটিবার তোমরা তো শেয়ার করতেই পারো, তাই না? আমি যে ব্যাখ্যা সহকারে দিয়েছি এই অনুযায়ী কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে প্রতিক্ষণে উদ্বেল মানে ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে এটা কি হবে? ক্ষণে ক্ষণে, আর উদ্বেল হচ্ছে বেলাকে অতিক্রান্ত। সেই ক্ষেত্রে উত্তর হবে কি বলতো? এখানে বিপসা আছে আর একটা হচ্ছে অতিক্রম। এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, বিপসা আর একটা হচ্ছে কি হবে? অতিক্রম হবে। তারপর দেখো সেমিকোলনের বিরতিকাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে তার হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন বা বিরামচিহ্নের প্রচলন করে। এখানে বলেছে সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ। এটা টেকনিক আছে দেখো, তোমরা এখনো যারা ক্লাস করছো তারা এখন স্যার বলো এবং ভার্সিটিতে চান্স পাওয়ার পর বলবা কি হাই ব্রো, আপনার ক্লাস একদিন করেছিলাম। তাহলে মনে রাখবে যে হাই ব্রো দিয়ে আমরা হচ্ছে মনে রাখবো কোন কোন বিরামচিহ্নের ক্ষেত্রে আমাদের থামার দরকার নাই। সেক্ষেত্রে দেখো হা থেকে কি হবে? হাইফেন হবে, হাই ফেন। এরপরে রস্যই থেকে কি হবে বলো তো? ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন। কোনো বর্ণকে বিলুপ্ত করার ক্ষেত্রে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করি। আর ব্রো থেকে কি হবে? ব্র্যাকেট, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই তিনটা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের থামার দরকার নাই। কিভাবে মনে রাখবে? হাই ব্রো। এবং এখানে আরেকটা তথ্য দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটাও মনে রাখবে, তিনি তার বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করে। এরপরে সেমিকোলন আছে, এটা মনে রাখবে এক বলার দ্বিগুণ সময়, এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। এর ছন্দটা কি হবে? এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। তাহলে এক বলতে যে ক্ষমা থেকে মনে রাখবে কমা, আর উদ্ধার থেকে মনে রাখবে উদ্ধরণ চিহ্ন। তাহলে এই যে কমা এবং উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে এক বলতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু থামবো, আর এক বলার দ্বিগুণ সময় সেটা কি হবে? সেমিকোলন। কি হবে বলো তো? সেমিকোলন হবে। এরপরে যদি বলা হয় কোলন, লাইনটা দেখো, কোলন ড্যাশে 1 সেকেন্ড দাঁড়াবি। কোলন ড্যাশে, এটা একটু কমেন্টে তোমরা লেখো এই লাইনটা, কোলন ড্যাশে 1 সেকেন্ড দাঁড়াবি। এটা হচ্ছে দেখো শেষে তোমার, অর্থাৎ 1 সেকেন্ড থামবো আমরা কোন কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে? কোলনের ক্ষেত্রে, ড্যাশের ক্ষেত্রে, এবং কোলন ড্যাশ দুইটা মিলে একটা। এরপর দা থেকে হবে কি? দাড়ি। বি থেকে হবে বিস্ময়সূচক চিহ্ন, আর এখানে প্রশ্নবোধক। এই কয়টা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড থামবো। কয় সেকেন্ড বলো তো? 1 সেকেন্ড। এরপরে এটা একটু জানাও যে আমাদের আর 4টা প্রশ্ন আছে। এক কথায় প্রকাশ করো 60 বছর পূর্ণ হওয়া উপলক্ষে আনন্দ উৎসবকে কি বলা হয়? আর কোন শব্দ দ্বয়ে মধ্যনসা কোনো নিয়ম অনুসারে হয়নি? যদি বলা হয় 25 বছর, 25 বছর পরে যে উৎসবটা হয় আনন্দ উৎসব, সেটাকে বলা হয় রজত জয়ন্তী। আর যদি বলা হয় 50 বছর উপলক্ষে সেটা হবে সুবর্ণ জয়ন্তী। কি হবে বলো তো? সুবর্ণ জয়ন্তী হবে। এরপর হচ্ছে 60 বছর, এখানে তো বলা হয়েছে 60 বছর, আর একটা হচ্ছে দেখো তোমার 75 বছর আছে, এটাও পরীক্ষা আসে। তাহলে 60 বছর, এটা দেখো তোমার সঠিক উত্তর কি হবে? এখানে কোথায় আছে দেখো, সুবর্ণ আছে নাকি হীরক জয়ন্তী হবে। আরেকটা আছে দেখো, যদি বলা হয় 75 বছর পর যে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে প্লাটিনাম হবে। কি হবে বলো তো? প্লাটিনাম। আর 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব সেটা হবে হীরক জয়ন্তী আছে, হীরক জয়ন্তী। এরপরে দেখো বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দ, এটা অবশ্যই মনে রাখবে। তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে কি বলা হয়? নত্যবিধান, বা মধ্যাহ্নশয় সেটা সত্যবিধান হবে। তাহলে মধ্যাহ্নশয় কোন নিয়ম অনুসারে হয়নি? সেক্ষেত্রে এখানে দেখো একটা হচ্ছে কি আছে? আষাঢ় আছে, একটা হচ্ছে পৌষ আছে। আষাঢ়, পৌষ, ভাষণ, ভূষণ। আমি একটু লিখে দিই, এখানে আষাঢ় তো আছেই,
দেখো ভাষণ আছে, পোষ আছে, এর পাশাপাশি মনে রাখবে আষাঢ়। তারপরে আছে দেখো ভূষণ। এইগুলোতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসে, স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে বা মধ্যাহ্ন স বসেছে কোন শব্দে, এগুলো কিন্তু পরীক্ষা বেশি এসে থাকে। যেমন মানুষ আছে, রোষ আছে, কোষ, এইগুলোতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসে। পরের প্রশ্নটি দেখো, দেবতমা শ্রদ্ধা ভক্তি এই বাক্যে কারক ও বিভক্তি নির্ণয় করো। আরেকটা বলেছে রেস্তোরাঁ, রসদ, তুরুপ, শব্দ ত্রয়, ত্রয় মানে 3, উৎস ভাষা যথাক্রমে কি হবে? উৎস ভাষা। তাহলে দেখো দেখো দান, সেবা, ভক্তি, নিঃস্বার্থ হবে যে দান, সেবা, ভক্তি, এইগুলো তোমার কি হবে বলো তো? সম্প্রদান কারক হবে। এই সম্প্রদান কারক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সম্প্রদান কারক এটা নাই এই পক্ষে, এবং বর্তমানে এটা সম্বন্ধ পদ নামে আছে, সম্বন্ধ পদ। তাহলে এখানে দেখো সম্বন্ধ কারকে কি হবে? সম্প্রদান কারকে তোমার শূন্য বিভক্তি হবে। আর রেস্তোরাঁ, রসদ, তুরুপ, শব্দ ত্রয়, এটা কোন শ্রেণী? একটা দেখো কি আছে, রেস্তোরাঁ এটা হবে ফরাসি, আর রসদ হচ্ছে ফার্সি, আর তুরুপ হচ্ছে কি বলতো? ওলন্দাজ বা হচ্ছে ডাচ, ওলন্দাজ বা ডাচ হবে। এটা আমি একটু ঝটপট যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, কোনগুলি তৎসম উপসর্গযোগে গঠিত? নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির উদাহরণ? নিচের কোনটি ফলাযুক্ত? তাহলে দেখো তৎ মানে তার, সম মানে সমান, এই তৎসম উপসর্গযোগে গঠিত হচ্ছে। দেখো এখানে কি আছে? নারাজ আছে, আর একটা আছে কি? কারখানা আছে। নারাজ আর কি বলতো? আরে তাহলে এখানে কি হবে বলতো? কোনগুলো তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়? নয় বলেছে। সেক্ষেত্রে এখানে দেখো নারাজ এবং কারখানা এটা কিন্তু তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়। এরপর বলেছে কোনটি ফলাযুক্ত? ফলা এখানে দেখো কোথায় আছে? এই যে অনুযোগ এসন, অন্বেষণ, ব ফলা আছে। এখানে কি আছে বলতো? ব ফলা। পরে দেখো আমি আর 10 মিনিট সময় নিব। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি আর সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? অনেক কঠিন প্রশ্নের মধ্যে একটা সহজ প্রশ্ন ঢুকিয়ে দিবে, তুমি ভুল করে উত্তর করে চলে আসবে। রেইনকোট গল্পে এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসে 1995 সালে প্রকাশিত হয়। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এবং এটা 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু এই গল্পের প্রেক্ষাপট সূচিত হয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলতো? কার বলা হয়। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বলা হয়। স্বরবর্ণ কার আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ফলা। এরপর নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস? অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? তাহলে এখানে দেখো অলোক তৎপুরুষ, অলোক তৎপুরুষে সেখানে কোনো বিভক্তি লোপ পাবে না। আমরা যদি এখানে লিখি পথে ঘাটে, তারপরে যদি লিখি দুধে ভাতে, দুধে ভাতে, তারপরে যদি লিখি আমরা মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, তাহলে দেখো এখানে পথ, আমরা পথ লিখি, পথের সাথে কি হচ্ছে? এ, এটা হচ্ছে বিভক্তি। যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হবে অলোক দ্বন্দ্ব সমাস হবে। ঠিক তেমনই ভাবে এখানে অলোক তৎপুরুষ বলেছে। তৎপুরুষ সমাস হচ্ছে পূর্ব পদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন তাকে বলা হয় তৎপুরুষ সমাস। দেখতে হবে কোন বিভক্তি লোপ পেয়েছে। অলোক তৎপুরুষের তেলে ভাজা, এটাই সমস্ত পদ, এই সমস্ত পদ কি হবে? এটাই থাকবে। তাহলে এটা হচ্ছে অলোক তৎপুরুষ। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষ। স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। যে আমি কথা বলছি আমি, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ হবে। তারপর শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ? দ্রুত বেগে উত্তর করো তোমরা। তাহলে মনে রাখবে যে ক্রিয়া হচ্ছে দুইটা কর্ম থাকে। কয়টা কর্ম? দুইটা। কি দিলেন? আমরা যদি প্রশ্ন করি কি দিলেন, তাহলে দেখো এখানে শিক্ষক ছাত্রকে বই দিলেন, একটা উত্তর পাচ্ছি কর্ম। আর একটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্মকে পাই। কাকে দিলেন? ছাত্রকে। তাহলে এখানে দুইটা কর্ম, আর যেখানে দুইটা কর্ম তাকে বলা হয় দ্বি কর্মক। দ্বি মানে দুই, দ্বি কর্মক ক্রিয়া বলা হয়। স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? সেটা কি হবে বলতো? সংক্ষিপ্ত আকারে। আমরা যদি আকার আর ময়ের সঙ্গে যদি আমরা আ যুক্ত করি তখন সেটা কি হয়? মা হয়ে যায়। তাহলে এটা দেখো সংক্ষিপ্ত আকারে যুক্ত হয়েছে, সংক্ষিপ্ত। এইভাবে আমাদের পেইড ব্যাচগুলোতে কিন্তু ক্লাস নেওয়া হবে। যারা হচ্ছে এই বছর আশানুরূপ পরীক্ষা হয়নি, বিউপিতে পরীক্ষা দিতে চাও, সেটা হচ্ছে 31তম পাবলিক বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীতে দ্বারা পরিচালিত এবং সুযোগ সুবিধা সেই লেভেলের, সেক্ষেত্রে তোমরা আমাদের যে কোর্সটা শুরু হতে যাচ্ছে সেখানে যুক্ত হয়ে যাবে। এবং ক্লাসের পিডিএফ হচ্ছে কমেন্টে দেওয়া হয়েছে যে গ্রুপ, সেখানে তোমরা পেয়ে যাবে।
পরের প্রশ্ন দেখো, বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হল, এটা গত বছরের প্রশ্ন কিন্তু এটা প্রশ্ন রিপিট হয়েছে এই বছর রাবিতে। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় বলেছে? নয়। নিপাতনে মানে যা কোনো নিয়ম মানে না। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এটা এসেছে যে একাদশ, এটা কোন সন্ধি? তোমাদের এক কথায় প্রকাশ আর বিপরীত শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে আমি পরবর্তীতে তোমাদের পেইড ব্যাচে আমি পোস্ট করে দিব, সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে দেখো বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস, সেটা কি পুরাণ, ইতিহাস, ঐতিহ্য, এটা সবগুলো হবে। আর ঐতিহ্য এটা বানানের উচ্চারণ হবে, ওই থাকলে সেখানে ও আর রস্যই হয়, আর হয়জা ফলা থাকলে আগে কি হয় বলতো, বর্গীয় জ, তারপর হয় ঝ হয়, ঐতিহ্য, এটা হচ্ছে উচ্চারণ হবে। এরপরে দেখো বলেছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়, সেটা ষষ্ঠ হবে। মনে রাখবে মূর্ধন্যষয়ের পরে যদি ঠ থাকে তাহলে তার তোমার সন্ধি বিচ্ছেদ হয়, সস যোগ কি হবে বলতো, থ হবে। ঠ থাকলে থ হয়। আর যদি বলা হতো এখানে বৃষ্টি আর সন্ধি বিচ্ছেদ কি, মনে রাখবে মূর্ধন্যষয়ের পরে যদি ট থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কি হয়, ত হয়। বৃষ যোগ তি আর সস যোগ কি হবে বলতো, থ হবে, থ। পরের প্রশ্ন, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের রাইসুল জোহলা চরিত্র কেমন আর মৃত্যুর সাথে কোন তারিখটি সম্পর্কযুক্ত? আমি একটু ঝটপট এটা বলে দিচ্ছি। দেখো, এই সিকান্দার আবু জাফর রাইসুল জোহলা সেটা দেশপ্রেমিক গুপ্তচর ছিল, তার আরেক নাম হচ্ছে নারায়ণ সিং। কি বলতো, নারায়ণ সিং। সে ছিল ধূর্ত বা চালাক, আর তাকে হত্যা করেছিল, সিরাজকে হত্যা করেছিল হচ্ছে মোহাম্মদী বেগ 2রা জুলাই 1757। 2রা জুলাই 1757। তারপর লালসালু উপন্যাসের লেখক কি উন্মোচন করেছে এটা জানাও, এবং এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমরা ক্লাসগুলো সাজিয়েছি এবং সামনের ক্লাসগুলো নেওয়া হবে। সামাজিক সমস্যামূলক। আর ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে, এখানে অনেকে বলতে পারে ভেউ ভেউ, দেখো যদি বলা হতো ঘেউ ঘেউ সেক্ষেত্রে সেটা কুকুরের। আর এখানে দেখো ছেলেটি ভেউ ভেউ, যখন উচ্চ স্বরে কেউ কান্নাকাটি করে তখন যে আওয়াজটা হয় সেটা হবে ভেউ ভেউ। এটা কোন জাতীয় শব্দ? এটা কি বলতো, অনুকার। কোনো শব্দ হতে পারে, তারপরে হচ্ছে কোনো জীবজন্তু, সেখানে কান্নার আওয়াজ হতে পারে, উচ্চস্বরে হাসার শব্দ হতে পারে, গাছ ভেঙে পড়ার শব্দ হতে পারে, ধান কাটার শব্দ, ঘষা গাছ, এইগুলো সেটা হবে অনুকার হবে। আর এখানে সঠিক উত্তর দেখো বলা হয়েছে যে কোনটি ফুটিয়ে তোলা হয়েছে, সেক্ষেত্রে তার মধ্যে প্রতারণার মুখোশ, প্রতারণার মুখোশ সেখানে ফুটে উঠেছে। কিন্তু আরেকটা দেখো এখানে কি আছে না, কি উন্মোচন, কুসংস্কারের মুখোশ, এটা হবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মসজিদ চরিত্রটি কিসের প্রতিভূ? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা ভেরি ভেরি দিয়ে রাখছি, আসতে পারে এটা। আমাদের ক্লাসটি শেষের দিকে, আগে আমি বলে দিয়েছি যে তোমরা এরপরে আমাদের কিন্তু সব ক্লাসগুলো আর ফ্রিতে আর মানে হচ্ছে না, আর পেতে পারো 25 তারিখে একটা ক্লাস, তার আগে তো পরীক্ষা হয়ে যাবে পেইড বেসে, এরপরে ক্লাসগুলো পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর দেখো, মসজিদ চরিত্রটি প্রতারণা, তার মধ্যে প্রতারণা, ভণ্ড, এগুলো আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায় বলো তো? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়, পূর্বাশা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো নিচের কোনটি বাংলা ভাষার বিবর্তনের সঠিক ক্রম, মানে কোন ধাপ থেকে কোন ধাপে এসেছে সেটা একটু দেখো। প্রথম হচ্ছে ইন্দো ইউরোপীয়, তারপর হবে ইন্দো ইরানীয়, ভারতীয়, আর্য, প্রাকৃত, এরপরে বাংলা। প্রাকৃত, এই ক্রমটা একটু মনে রাখবে, খ নম্বর যে ক্রমটা আছে সেটা। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। তাহলে বলেছিলাম এই যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। গঠনগত দিক থেকে 3 প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। সেক্ষেত্রে দেখো কোনো বাক্যের মধ্যে যদি এই যে বাক্য প্রকরণ থেকে তোমার সব জায়গায় একটা করে প্রশ্ন কিন্তু থাকবে। কোন বাক্যের মধ্যে যোজক বা অব্যয় যদি থাকে, এবং, ও, আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, এবং অনেক সময় এগুলো থাকবে না, শুধু কি থাকবে? বিরাম চিহ্ন। আর বিরাম চিহ্ন কি কিসের মতো কাজ করে বলতো? যোজকের মতো কাজ করে। এই জন্য এটা হবে কি? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। তারপর নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ নয়? নয় বলেছে। সেক্ষেত্রে দেখো তিলোত্তমা সম্পাকাব্য, এটা আছে মাইকেলের, মেঘনাদ বধ, চতুর্দশপদী কবিতাবলী, এই তিনটাই হচ্ছে তার। কিন্তু এই দেখো কনকাঞ্জলি কাব্য, এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের নয়। তাহলে এটা কার বলতো? অক্ষয় কুমার বড়ালের। অক্ষয় কুমার বড়ালের এটা।
নাট্য শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত, নাট্য শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত, এটা দেখো ঝটপট বলে দিচ্ছি, নট, এই নট ধাতু থেকে উদ্ভূত হয়েছে। গতকাল একটা প্রশ্ন এসেছে অদ্ভুতের বানান, তাহলে অদ্ভুত আর ভুতুরে এই দুইটা বানানে তোমার কি হবে, রস্যকার হবে, আর বাকি সব ভূতে দীর্ঘকার হবে। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়, উপসর্গ শব্দের শুরুতে হয়, কোনটায় গঠিত না। গতকাল একটা প্রশ্ন এসেছে নিচের কোনটি উপসর্গযোগে গঠিত নয়, অপশনে ছিল নীলাম্বর, তাহলে দেখো নীলাম্বর এই শব্দে কিন্তু উপসর্গ নাই, এটা কিন্তু উপসর্গযোগে গঠিত নয়। আর নিচের কোনটি আরবি ভাষার শব্দ, এই দুইটা জানাও। তাহলে দেখো প্রবীণের প্র, এখানে উপসর্গ আছে অতিকায়, এখানে উপসর্গ আছে অধিকারে আছে, আর ভিখারিতে কিন্তু উপসর্গ নাই। কোনটি আরবি ভাষার শব্দ, সেক্ষেত্রে দেখো হালুয়া হবে, কিন্তু খোদা আছে, দোকান আছে, নামাজ, এই তিনটা কি হবে বলতো, ফার্সি হবে। কি হবে বলতো, ফার্সি আছে। তো 80টা শেষ করে দিব দ্রুতই। তারপর কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না, আর কোন বানানটি শুদ্ধ নয়, শুদ্ধ নয় কোনটি সেটা বলেছে এখানে। দেখো এখানে ক্ষুণ্ণিবারণ, এটা ঠিক আছে। তারপরে দেখো ভ্রাতৃস্পুত্র, এটা ঠিক আছে। অন্তঃসত্ত্বা, এই বানানটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু ঠিক না, এখানে দীর্ঘকার হবে, যুপকাষ্ঠ হবে। আর কিসের ভেদে ক্রিয়া রূপের কোনো পার্থক্য হয় না, এই প্রশ্নটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে। সেক্ষেত্রে দেখো এখানে বচন ভেদে, এটা কিন্তু তোমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বচন ভেদে ক্রিয়া রূপের যে পার্থক্য হয় না। এরপরে বলো দহন শব্দের বিশেষণ কোনটি, দহনের বিশেষণ, এই দুই কিছু কিছু প্রশ্নে দুইটা কিন্তু উত্তর আছে, কিছু কিছু প্রশ্নে দুইটা উত্তর। সেক্ষেত্রে এখানে দেখো দাহ্য, এর উচ্চারণটা হবে কি বলতো, দাজ, তারপরে ঝ হবে, দাহ্য আছে, আর একটা আছে দহনীয়, দাহ্য আর কি বলতো, দহনীয়। এটা তোমাদের এখন লাগবে না। এই যে পদ্মা তোমার যৌবন চাই, তারপরে একটু মনে রাখো, যা শুনে রাখো, এখানে সঠিক উত্তর হবে রক্তে আমার অনাদি অস্থি, রক্তে আমার অনাদি অস্থি। পরের প্রশ্নটি, কাকভূষণ্ডী শব্দের অর্থ কি, মুক্তিযুদ্ধ বিষয়ে নাটক কোনটি, এটা আসতে পারে। তাহলে কাকভূষণ্ডী এই শব্দটির অর্থ হচ্ছে তোমার দীর্ঘায়ু ব্যক্তি। কি হবে বলতো, দীর্ঘায়ু ব্যক্তি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হবে, এটা আসতে পারে। গতকাল এসেছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, যদি বলা হতো প্রথম সার্থক ট্র্যাজেডি, সেক্ষেত্রে তোমার কৃষ্ণকুমারী হতো, কিন্তু এখানে বলেছে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি, প্রথম নাটক, সেক্ষেত্রে উত্তর হবে তোমার শর্মিষ্ঠা হবে। কি হবে বলতো, শর্মিষ্ঠা। যদি বলা হতো বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি, কমেডি, যদি কমেডি যেখানে হাস্যরস থাকবে সেখানে পদ্মাবতী হবে, পদ্মাবতী, এটা তোমার নার্সিংয়ে, তারপরে নার্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার হচ্ছে সামনে যে জিএসটি রয়েছে সেখানেও। আর বিসর্জন আছে, দেখো এটা হচ্ছে অমিত্যাক্ষর ছন্দে রচিত, কোন ছন্দে বলতো, অমিত্যাক্ষর ছন্দে রচিত, অমিত্যাক্ষর ছন্দে রচিত। তিনি এলেন কমা দেখলেন এবং চলে গেলেন, তাহলে কি বলেছিলাম যে সাপেক্ষ যে যোজক আছে বা অব্যয় আছে এগুলো যদি থাকে তখন সেটা কি হবে, যৌগিক বাক্য হবে। কি হবে বলতো, যৌগিক বাক্য। তিনি গতকাল হাটে যাননি, অনেকে যে গতকাল এই শব্দটি দেখে বলবে এটা অতীতকাল, কিন্তু না, দেখো এর ব্যাখ্যাটাও আছে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ক্রিয়া শেষে যদি নাই থাকে, নি থাকে, তারপর হচ্ছে দেখো নাই নি থাকে, এইগুলো থাকলে তখন সেটা কি হবে, সাধারণ বর্তমানের মধ্যে যাবে। এই গতকাল দেখে যে ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ আছে, ক্রিয়ার যে বিশিষ্ট প্রয়োগ তার মধ্যে দেখো কোনো ক্রিয়া শেষে যদি নাই থাকে, নি থাকে, নেই থাকে, এগুলো যদি যুক্ত থাকে তখন সেটা কি হবে বলতো, সাধারণ বর্তমানের মধ্যে যাবে। গতকাল দেখেই কিন্তু অতীত দাগিয়ে দিও না। এই যে দেখো জাননি, নি আছে, দেখো নাই থাকতে পারে, তারপরে দেখো কি নেই থাকতে পারে, এগুলো থাকলে তখন সেটা কি হবে, সাধারণ বর্তমান। কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়নি, আমরা জানি রি, রি র, এরপরে কি বসে বলতো, তোমার হচ্ছে রি র মূর্ধন্যের পরে মধ্যাহ্ন ন বসে, সাধারণ নিয়ম। তাহলে দেখো এই যে র এর পরে মধ্যাহ্ন ন বসেছে, এটা স্বভাবতই বসেনি। আর কিছু কিছু শব্দ আছে, যেমন চাণক্য আছে, চাণক্য, তারপরে দেখো মাণিক্য, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, এইগুলোতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে। তারপরে দেখো আমাদের আর কয়েকটি প্রশ্ন আছে।
ফুলে ফুলে ঘর ভরেছে, এটা কোন কারকে কোন বিভক্তি? কারক থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেটা অপাদান থেকে এবং অধিকরণ, এটা মনে রাখবে। অপাদান যেটা সম্পর্ক মাইনাস বোঝাবে, কি বোঝাবে? মাইনাস। তারপরে সেটা বোঝাতে পারে জাত, তারপরে বোঝাতে পারে বিচ্যুত। সব জায়গায় কিন্তু কারক থেকে কোশ্চেন আসছে। আর অধিকরণ কারক যদি বলা হয়, অধিকরণ, সেক্ষেত্রে সম্পর্ক প্লাস বোঝাবে, স্থান বোঝাবে, প্লাস স্থান সময় এটা বোঝাবে। যেমন গতকাল এসেছে প্রভাতে সূর্য উঠলে, তাহলে প্রভাতে একটা কি বোঝাচ্ছে? সময়। সময় বোঝালে সেটা অধিকরণ কারক হবে। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে কোন কারকে? দেখো, যদি কোনো মাধ্যম, যন্ত্র, মাধ্যম, উপকরণ বোঝায় তখন সেটা কি হবে বলতো? করণ কারক হবে। আর ফুলে এখানে এ অন্তস্থ অতে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কোন বিভক্তি বলতো? সপ্তমী। তাহলে করণে কি হবে বলতো? এখানে সপ্তমী হবে, করণে সপ্তমী। যদি যন্ত্র বা মাধ্যমকে বোঝায় উপকরণ, তখন সেটা করণ কারক হবে। চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়? এটা নিজেরা জানাও। সেটা দেখো, এখানে কি হবে? প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, সেটা হচ্ছে 1914, এটা মনে রাখবে। এবং সেটা সবুজ পত্র হবে, সবুজ পত্র। হার হাবাতে বাগধারাটির অর্থ কি? আর একটা আছে নিচের কোনটি তালব্য ধ্বনি নয়? হার হাবাতে বাগধারাটির অর্থ কি? আর নিচের কোনটি তালব্য ধ্বনি নয়? বলো। তাহলে দেখো, হার হাবাতে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য, কি হবে? আর পালের গোদা যদি থাকতো সেক্ষেত্রে দলপতি হতো। নিচের কোনটি তালব্য ধ্বনি? ধ্বনি বলেছে, তাহলে আমরা জানি তালব্য ধ্বনি কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, ঝ, আর একটা হচ্ছে ইয়। তাহলে দেখো কোনটা আছে অপশনে? এখানে বর্গীয় জ আছে, এটা হবে। তারপর প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের সাহিত্যকর্ম? খেয়া পার করে যে, এক কথায় কি বলা হয়? তাহলে দেখো, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের এটা কি হবে বলতো? একটি ছোট গল্প আছে, এবং ছোট গল্প আরো কয়েকটি আছে, সেটা একটু দেখো। যদি বলা হয় মাসি পিসি, মাসি পিসিও কিন্তু বলো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প, মাসি পিসি। এবং আরেকটা আছে অতসী, অতসী মামি, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কি বলতো? ছোট গল্প হবে। তৈলচিত্রের ভূত আছে, মমতা দি আছে, এগুলো। খেয়া পার করেছে, এটা সকলেরই পারার কথা, এটা কি হবে? পাটুনি হবে, কি হবে? পাটুনি। তারপর আধার আদেয় সম্বন্ধ আছে কি? আধার আদেয় সম্বন্ধ আছে কোনটিতে? এই প্রশ্নটি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। যদি বলা হয় ব্যাপ্তি, ব্যাপ্তি সম্বন্ধী, ব্যাপ্তি সম্বন্ধ আছে কোন ক্ষেত্রে? সেক্ষেত্রে হবে রোজার ছুটি। দেখো, একটু সময়কে বোঝায়, রোজার ছুটি একটু দীর্ঘমেয়াদী। সেক্ষেত্রে যদি বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ আছে কোনটিতে? সেক্ষেত্রে হবে তোমার রোজার ছুটি। এরপর যদি তোমাকে বলা হয় অধিকার সম্বন্ধ, অধিকার, যে এই জমিতে আমার অধিকার আছে, তাহলে অধিকার সম্বন্ধ সেক্ষেত্রে হবে কি বলতো? প্রজার, প্রজার জমি। তাহলে দেখো, তার এই জমিতে তার অধিকার আছে, তাহলে অধিকার সম্বন্ধ হবে প্রজার জমি। ব্যাপ্তি সেক্ষেত্রে হবে রোজার ছুটি, হবে রোজার ছুটি হবে। এরপরে দেখো, এখানে আছে কি? আধার আধর সম্বন্ধ আছে কোনটি? সেক্ষেত্রে দেখো শিশির ঔষধ হবে, শিশির ওষুধ হবে, এটা হবে। তপবন, এই যে বলেছিলাম বিসর্গ সন্ধি থেকে কিন্তু তোমাদের একটা সন্ধি থাকবে, সন্ধি বিচ্ছেদ। প্রথমে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জন থাকবে, পরে স্বর বা কি থাকবে? ব্যঞ্জন। তাহলে তপবন, তাহলে এখান থেকে বাদ দিব কোনটা বলো তো? যদি কোনো শব্দের মধ্যে মূর্ধন্য ষ, দন্ত স, তালবস্য, তবে র আছে, রেপ আর ওকার, যদি এইগুলো থাকে, এগুলো উঠাইতে জাস্ট কি বসাবো? বিসর্গ। তাহলে তপবন, এখানে দেখো কোনটা বাদ দিব আমরা? ওকার বাদ দিব। তাহলে কোনটা লিখবো বলো? তপ, এই যে ওকার বাদ দিয়ে বিসর্গ, বাকি থাকে বন। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় মনোরম, তাহলে মনোরম কি হবে? এখানে আমরা ওকার বাদ দিয়ে এখানে কি দেবো? বিসর্গ, বাকি থাকে কি? রম থাকে। কতকাল এসেছে? অহরহ, রাবিতে এসেছে। অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি? এটা কিন্তু ক্লাসে করিয়েছিলাম, আবার দেখো। তাহলে আমরা প্রথমে লিখবো কি? অহ, রটা কেটে দিয়ে কি দেব? বিসর্গ, আর বাকি থাকে হ। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার না থাকে সেক্ষেত্রে আমরা বসাবো নীলিন বর্ণ অ। তাহলে অহ যোগ কি হবে? অহ। ঠিক তেমনভাবে প্রাতরাস, এটা প্রাত, বিসর্গ কি হবে? আশ হবে। দুর্বার, দুর্বারের সন্ধি বিচ্ছেদ কি? দুর্বার, তাহলে দেখো রেপটা কেটে দেবো আমরা দো, আর রেপ কেটে দিয়ে আমরা বিসর্গ, আর বাকি থাকে কি? বার হবে। এই দুটো উত্তর নিজেরা করো। 10 ভুজা, এই ভূত শব্দের অর্থ হাত। 10 ভূত যার, সেক্ষেত্রে বহুব্রীহি সমাস হবে এখানে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হওয়ারে, কোন কবিতার লাইন? উত্তর করো। এবং আজকের ক্লাসের যদি কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে, আমি আরেকবার তোমাদের আইডির লিঙ্ক দেখো
আমার আইডি থেকে কমেন্ট করেছি, আমি জিলানি হাসান বলছি, আমি জিলানি হাসান জয় বলছি। সেখানে দেখো তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এবং হচ্ছে আজকে এটা ছিল আমাদের 80টা কোশ্চেন ছিল, ব্যাখ্যা দিয়েছি, অনেকগুলো সমার্থক শব্দ দিয়েছি, তারপরে বাগধারা দিয়েছি। আর বাকি যে গুরুত্বপূর্ণ এখনও 500+ প্রশ্ন, এরপরে তোমাদের হচ্ছে 10টা টপিকের গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা পেড ব্যাচে পেয়ে যাবে। দেখো আমার আইডি থেকে এখানে দিয়েছি, যারা পরে দেখবা তারাও তো বিস্তারিত, অর্থাৎ আগামী, এখন তো ক্লাস শেষ হবে, আগামী 1 ঘন্টার মধ্যে যারা নক দিবে সর্বোচ্চ ডিসকাউন্টে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এই ছিল, কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও। সেখান থেকে আমি বলছি যে 20-এর মধ্যে 17, 18 এবং 35 যে গুচ্ছ মার্ক রয়েছে, সেখানে 35-এর মধ্যে 30+ বা 33 মার্ক তোমরা পেয়ে যাবে জাস্ট ক্লাস থেকেই। আগামী 1 ঘন্টার মধ্যে তোমরা নক করলে তোমরা এটা পেয়ে যাবে, এই ডিসকাউন্টটা। এবং ক্লাসটি কেমন লেগেছে যারা আসো, এই যে 122 জন এখনো আসো, জাস্ট একটা করে একটা কমেন্ট লেখো। এবং যারা পরবর্তীতে ক্লাস দেখবে, যাদের স্বপ্ন মানে প্রথমবার ভালো বিশ্ববিদ্যালয় হয়নি, দ্বিতীয়বার হচ্ছে তোমরা বিইউপিতে পরীক্ষা দিবে, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, সেক্ষেত্রে বিইউপিতে সর্বোচ্চ ভালো একটা প্রস্তুতি নিতে আমাদের যে অ্যাডমিশন এরিনা বিইউপি, অ্যাডমিশন এরিনা বিইউপি যে গ্রুপটার পেজটা রয়েছে, সেই পেজটা ফলো করবে। পেজটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। ব্রাইটনেস বাড়ান। এই যে এই পেজটা দেখো, এখানে সবকিছু পেয়ে যাবে, সব পানি পানি হয়ে যাবে। ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কমন পাবো না? অবশ্যই স্নিগ্ধ ছায়া, তুমি একেবারে সেই পরিমাণে কমন পাবে, জাস্ট ক্লাসগুলো করো। আর এর আগেও যে হচ্ছে 15-20টা ক্লাস নিয়েছি, সেগুলো তো তোমার ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ডিলিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচে এগুলো পেয়ে যাবে, গোছানো ক্লাস। মানবিকের বইটা কিনেছি, মানবিকের বই যদি কেনো তাহলে আমাকে নক দাও, বা যে পেজে ক্লাস হচ্ছে সেই পেজে নক দিয়ে রাখো, তোমাকে যুক্ত করে নিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই কমন পাবে, অবশ্যই সর্বোচ্চই কমন পাবে। আর এখানে তাহলে কী হবে বলো তো? সোনার তরী হবে, সোনার তরী। বিইউপি সেকেন্ড টাইমার কে কে আসো? ফাতিয়া ইসলাম বলেছো। ফাতিয়া ইসলাম, তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাও, অবশ্যই আমাদের যে পেজেটা দেখিয়ে দিয়েছি সেই পেজে অবশ্যই মেসেজ করবা। ভাই আমি 25 তারিখে কুমিল্লা দেবো, বি ইউনিটের সাজেশন, এই ক্লাসটা বিইউপির জন্য। এবং বিইউপির যে পরীক্ষা, কুমিল্লা যে পরীক্ষাটা হয়েছে, সে প্রশ্ন আলোকে কিন্তু অনেক প্রশ্ন রেখেছিলাম। হ্যাঁ উম্মে কুলসুম, অনেকেই ভর্তি আছে, তোমার মেসেজ দেখো রিয়াক্ট দিয়েছে, তুমি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে অনেক দিন পর, আর পেইড ব্যাচে প্রতিদিন দেখা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কি পিছাবে? প্রস্তুতি নিতে থাকো, পিছানোর ইসে যেও না। ভাইয়া জিএসটি, অবশ্যই জিএসটিতে কমন পাবে।